বিগত যে 12টা শিফট তোমাদের হয়েছে টোটাল, সেই 12টা শিফটে তোমাদের যে টোটাল যতগুলো পরীক্ষার প্রশ্নপত্র আমাদের পেয়েছি আমরা, তার উপর বেস করে তোমাদের যে মানে ম্যাথ কোশ্চেন্স পড়েছে, সেই টোটাল ম্যাথ কোশ্চেন্সগুলোর টাইপ আমি তোমাদের এখানে করাবো। প্রত্যেকটা টাইপ থেকে 2-3টে করে প্রশ্ন এখানে তোমাদের আছে। সব থেকে বেশি প্রশ্ন তোমাদের এসছে প্রফিট লস এবং পার্সেন্টেজে, অ্যারিথমেটিকে। তো সেটাও আমি তোমাদের করাবো। মেনসুরেশন আছে, স্ট্যাটিস্টিক্স আছে, জিওমেট্রি আছে, সব টাইপের বদমাস রুল আছে, সব টাইপের কোশ্চেন এখানে ভর্তি আছে। ঠিক আছে, পুরো পরিষ্কার নিজের আগে অ্যাটেম্প করো, তারপর আমার সলিউশন দেখো। এখানে বলছি একটি পণ্যের চিহ্নিত মূল্যের ওপর ধারাবাহিক 37.5 এবং 20% ছাড় দেওয়া হয়েছে। 37.5 মানে কি 5/8, আর 20% মানে কি 20% মানে আমরা জানি 1/5। তার মানে 8 টাকায় 5 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে সেটা থাকলো কত? সরি, 37.5 মানে 3/8। তার মানে 8 টাকায় 3 টাকা ছাড় দেওয়া হয়েছে। তাহলে থাকলো কত এটা? এটা থাকলো 5 টাকা। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলেছে তোমাদের 20% ছাড় দেওয়া হয়েছে এর ওপর। 20% মানে 5 টাকায় 1 টাকা ছাড় দেওয়া হয়েছে, থাকলো কত? 4 টাকা। এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা তো কেটে বেরিয়ে যাচ্ছে। 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2:1। তার মানে এখানে আমরা কী পাচ্ছি? আমরা পাচ্ছি এসপি আমাদের কত? 2 ইউনিট। সিপি আমাদের কত? সরি এমপি আমাদের কত? 2 ইউনিট। আর এসপি আমাদের কত এখানে? 1 ইউনিট। 2 টাকার জিনিস তুমি 1 টাকায় বিক্রি করেছো, ডবল ছাড় দিয়েছো। ঠিক আছে। এবার বলছে এবং দেওয়ার পরেও কিন্তু ও দেখো 25% লাভও পেয়েছে। ঠিক আছে। তাহলে 25% লাভের অর্থ কি? নিজেরা না করলে কিন্তু আমার সলিউশন দেখলে বুঝতে পারবে না। নিজেরা আগে পড়ে ট্রাই করতে হবে, তবে আমার সলিউশন বুঝতে পারবে। 25% বলতে কী বোঝায়? 1/4। তার মানে 4 টাকার জিনিস সে 5 টাকায় বিক্রি করবে, তবেই তো তার লাভ হবে। তার মানে এইটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের সিপি, এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের এসপি। কিন্তু তুমি দেখো এখানে এসপি আমাদের কত আছে? 1 আছে। তো একই অঙ্কে এসপি দুরকম হতে পারে না। ঠিক আছে। তো এইটাকে আমরা কী করব? 5-এ কনভার্ট করার চেষ্টা করব। তার জন্য আমরা কী করব? এখানে আমরা ইন্টু 5 করে দেবো। এখানে 5 করলে এখানে আমাকে ইন্টু 5 করতে হবে, যেহেতু রেশিও সম্পর্ক। তাহলে আমাদের দেখো এসপি, সিপি তো আমাদের 4, এসপি আমাদের কনভার্ট হয়ে যাচ্ছে 5-এ। এখান থেকেও করতে পারো, এখান থেকেও নিতে পারো। আর এমআরপি আমাদের কত চলে আসছে? এমপি আমাদের কত চলে আসছে? দেখো 5 দুগুণে 10-এ কনভার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 5 দুগুণে 10-এ কনভার্ট হয়ে যাচ্ছে। এখন তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের ক্যালকুলেশনের সুবিধার স্বার্থে এটাকে 40, এটাকে 50, এটাকে 100 নিয়ে নিতে পারো। 100 নিয়ে নিলে কেল্লা ফতে, কারণ খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। বুঝতে পারছি? এই জন্য আমি 100 নিলাম। এবার বলছে ক্রয় মূল্যের উপর 20% বৃদ্ধি হচ্ছে। তাহলে ক্রয় মূল্য মানে 40 টাকা ছিল, তারপর 20% বৃদ্ধি করছো। 20% মানে কি? 20% যদি বৃদ্ধি করো তাহলে সেটা কী হয়ে যাবে? 6/5। তো 6/5 ইন্টু 40, তোমার এটা কত হয়ে যাবে? এটা এখন 48 টাকা হয়ে গেছে। ঠিক আছে, 6/6 ইন্টু 5 করলাম এইটার জন্য, 48 হয়ে গেল। তবে একই লাভের শতাংশ, মানে লাভ এখনও সেই 25%ই রাখতে বলেছে। তাহলে 48-এর ওপর 25%, 25% মানে কি? সেই 5/4। তো কাটাকুটি করলে কত হচ্ছে? 4 বারং 48, 5 বারং 60, তো 60। তার মানে এসপি আমাদের হবে কত? 60। ঠিক আছে। আর এমআরপি আমাদের সেই এখনও 100ই আছে, কারণ এমআরপি কিছু চেঞ্জ করতে বলেন বা কিছু করতেই বলেন। এমআরপি আমরা 100 ধরেই চলবো। তবে 100 টাকার জিনিস 100 এমআরপি রেখে তুমি তো এটাকে 60 টাকায় বিক্রি করছো। তাহলে ছাড় কত দিচ্ছি? 40 টাকার। 100-র ওপর ছাড় মানে অ্যান্সার হবে তোমাদের 40%। এখানে কোনো অপশানই সঠিক নেই, তো যে কোনো একটাকে তুমি 40% করে নিতে পারো। ঠিক আছে, দিস উইল দ্য কারেক্ট অপশান। এই অপশান আমাদের কারেক্ট হবে। ঠিক আছে, এত ইজিলি অঙ্কটাকে উইদিন সেকেন্ডে করা যায়। আমি তোমাদের বুঝিয়ে করালাম বলে একটু দেরি হলো। ঠিক আছে, কিন্তু কোথায় দেখো র্যাপিডলি করে গেছি, কোথাও আটকায়নি আমার। তো কোথায় কোন ভ্যালু ধরতে হবে সেটা প্র্যাকটিস তোমাকে বলে দেবে। নেক্সট পরেরটায় চলো। এই টাইপের অঙ্ক কিন্তু প্রত্যেকটা শিফটে 2টো থেকে 1টা করে জিজ্ঞাসা করা হয়েছে, মানে 1টা থেকে 2টো করে। বলেছে একজন খুচরো বিক্রেতা তার পণ্যের ক্রেতাদের নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলো প্রদান করছে। কোন স্কিমে বিক্রয় মূল্য সর্বাধিক হবে? ম্যাক্সিমাম এসপি কোনটাতে হবে? কী প্রশ্ন জিজ্ঞেস করেছে? ম্যাক্সিমাম এসপি জিজ্ঞেস করেছে, এসপি। ঠিক আছে। তো দেখো প্রথমে 22.5% করে 2টো ছাড় দিয়েছে। তা আমরা ফর্মুলা যেটা লাগাই সেটা হচ্ছে a+b - ab/100। এই হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এ। 2টো ছাড় দিয়েছে মানে এটাই বি আবার। তার মানে এইটুকুকে ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। এই পার্টটাকে আমাদের তেমন একটা লাগে না এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে। অনেক সময় লাগতেও পারে, সেটা ডিপেন্ড করবে যে কেমন ডাটা দেওয়া রয়েছে। তবে এখানে লাগছে না। তার মানে এটা কী হবে? 22.5 প্লাস 22.5। তো প্রথম স্কিমটায় আমাদের যেটা হবে, ফার্স্ট স্কিমে, সেটা হবে 45। এবার 45 হবে না, 45-এর থেকে কিছুটা কম হবে, কারণ এই ভ্যালুটা আমরা ধরছি না। ab/100 এটাকে বিয়োগ করে তবে ভ্যালু আসবে।
এই ভ্যালুটাকে আমরা কী করছি না, ধরছি না এখানে। তো 45-এর থেকে কমই আসবে ভ্যালু, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বরটা তোমাদের দেখো, সেটা হচ্ছে 32.5 আর 15। তাহলে 32.5 আর 15কে করলে কত হয়, 0.5, 5 আর 2 হচ্ছে 7, এটা 47। 47.5-এর থেকে সামান্য কম আসবে, সামান্যই কম আসবে, খুব বিশাল কিছু কম হবে তা নয়, ঠিক আছে। তো এটাকে 45, এটাকে 47.5 তুমি ধরে রাখতে পারো, অসুবিধা কিছু নেই। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা তোমাদের সেমই আসছে দেখো, 0.5, 5 আর 2, হ্যাঁ সেম আসবে 47.5, মানে এই দুটো ভ্যালু সেমই প্রায় দাঁড়াবে, প্রায় সেম আগাপিছু হবে কিন্তু প্রায় সেম। এটার দেখো 32 আর 7.5, তার মানে 39.5, ঠিক আছে। দেখো এটার ভ্যালু কমবে, এটার ভ্যালুও কমবে, এটার ভ্যালুও কমবে, এটার ভ্যালুও কমবে। তাহলে যেটা অলরেডি কম তার ভ্যালু যদি আরও কমে যায় তাহলে সেটাই সব থেকে কম দাঁড়াবে। তার মানে সব থেকে কম ভ্যালু আমরা কোনটাতে পাবো, স্কিম নম্বর 4-এ। আর এটাই আমাদের অ্যান্সার হবে। কেন অ্যান্সার হবে, কারণ এখানে বলে যে ম্যাক্সিমাম এসপি যখন ম্যাক্সিমাম হবে তখন ছাড় সব থেকে কম যেটাতে, সেটাতেই এসপি আমাদের ম্যাক্সিমাম হয়, এটা মনে রাখবে। এসপি ম্যাক্সিমাম তখনই হয় যখন ছাড় আমাদের কি হয়, কম হয়। ধরো তুমি 100 টাকা তোমার এমআরপি আছে, এমআরপি কত আছে, এমআরপি বা এমপি কত আছে, 100 টাকা। তুমি প্রথমবার 40 টাকা ছাড় দিলে, তোমার এসে কত দাঁড়ালো, 60 টাকা এসে দাঁড়ালো, 60 টাকা তোমার এসপি এসে দাঁড়ালো। পরের বার তুমি 20 টাকা ছাড় দিলে, তোমার এসপি কত এসে দাঁড়ালো, 80 টাকায়। তার মানে তুমি যত কম ছাড় দিচ্ছ এসপির মান তত বাড়বে। আর এখানে যেগুলো আমরা নির্বাচন করেছি লাল কালি, দেখলো হচ্ছে ছাড়েরই পার্সেন্ট, তাহলে যেটা ছাড় কম সেটাতেই এসপি ম্যাক্সিমাম। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, স্কিম নম্বর 4, ঠিক আছে। চলো, এই প্রশ্নটা তোমাদের 5 আগস্ট সেকেন্ড শিফটের প্রশ্ন, ঠিক আছে। ডাটা চেঞ্জ করা আছে, এক্সপেক্টেড, ঠিক আছে। কি বলেছে দেখো, এখানে বলেছে যে এক্স একটি কাজ 37.5 দিনে এবং ওয়াই সেই কাজটি 30 দিনে সম্পন্ন করতে পারে, ঠিক আছে। এক্সটি কাজ 37.5 অ্যান্ড ওয়াই সেই কাজটি 30 দিনে কী করতে পারে, সম্পন্ন করতে পারে। এই দুটোর কী নেবো আমরা, এলসিএম নিই। তাহলে 37.5 আর 30 এলসিএম কত হবে, 120। 120 যদি নেই, একটা কাজ করো, এটাকে গুণ করো, তাহলে এটা হয়ে যাবে তোমাদের 75, আর এটা হয়ে যাবে তোমাদের 60। তাহলে 75 আর 60, তার মানে এই দুটোর এলসিএম তোমাদের দাঁড়াবে 150, কারণ 150 দিয়ে দুটোকেই যাবে, 75 দিয়েও যাবে আর 30 দিয়েও যাচ্ছে। সো এ দুটো এলসিএম তোমাদের কত দাঁড়াবে, 150। এটা তোমরা ক্যালকুলেশন যত ফাস্ট যে করতে পারে তার তত তাড়াতাড়ি বেরোবে, বুঝতে পারছি। তাহলে এখান থেকে এটা দেখো, এটা ডবল করলে 75 হচ্ছে, আর 75-এর ডবল হচ্ছে এটা, তার মানে এটার সঙ্গে 4 গুণ করলে এটা আসবে। তার মানে তাদের পার ডে কাজ কত, 4 ইউনিট। এটা এক্সের পার ডে কাজ 4 ইউনিট, ঠিক আছে, 4 ইউনিট। ওয়াইয়ের পার ডে কাজ কত হবে, দেখতে পাচ্ছ 5 ইউনিট, ঠিক আছে, 5 ইউনিট। এবার বলছে এখানে এলসিএম নেওয়াটাই ব্যাপার, আর কোনো ব্যাপার নেই। এলসিএম যেই নিতে পারবে তোমাদের কোনো প্রবলেম, এলসিএমটা তোমার এভাবেও নিতে পারো, এটাকে 375, এটাকে 300 ধরে নিতে পারো। তারপর এলসিএম নিয়ে একটা করে শূন্য কেটে দিলেও তাও তখনও এই 150ই পাবে, বুঝতে পারছি আমি। দশমিক তুলে দিয়ে এলসিএম নিয়ে একটা করে শূন্য কেটে দেবে, ব্যাস মিটে যাবে। তো এখানে আমরা কী পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি হচ্ছে 4 ইউনিট আর 5 ইউনিট। এবার বলছে দুজন একসাথে কাজ করা শুরু করলো, তাহলে এ পার ডে 4 ইউনিট করে, এ পার ডে 5 ইউনিট করে, তাহলে পার ডে এরা টোটাল কত ইউনিট করে করবে, 9 ইউনিট করে করবে, 4 আর 5, ঠিক আছে। এবার 10 দিন কাজ করেছে, তাহলে ইন্টু 10, সো 90 ইউনিট কাজ এদের হয়ে গেছে। তাহলে টোটাল কাজ 150 থেকে 90 ইউনিট কাজ যদি বিয়োগ করে দিই তাহলে থাকছে কত, রিমেনিং কাজ 60 ইউনিট কাজ। সেই 60 ইউনিট কাজ কী হয়েছে, এক্স চলে গেছে ওয়াই করেছে, তাহলে ওয়াই কিন্তু 5 ইউনিট কাজ পার ডে করে, তাহলে 60 ইউনিট কাজ বাকি আছে, ও পার ডে 5 ইউনিট করে কাজ করে, তাহলে 12 দিন সময় নেবে, ঠিক আছে। সো কারেক্ট আনসার আমাদের কী হবে, 12 ডেজ। ওকে, চলো। একটা পাইপ একটা ট্যাঙ্কে 12.5 ঘন্টায় ভরতে পারে, 12.5, আর আরেকটা করতে পারে 18 ঘন্টায়, ঠিক আছে। ধরে নিচ্ছি পাইপ পি আর কিউ আছে, পাইপ পি এত ঘন্টায়, পাইপ এ 18 ঘন্টা, দুটোই ভরতে পারে তো, হ্যাঁ পূর্ণ করতে পারি আছে, ঠিক আছে। এইবার এলসিএম কী করে নেবো, তুমি একটা কাজ করতে পারো, 225 আর 180 এলসিএম নিতে পারো, নিয়ে একটা করে শূন্য কেটে দিতে পারো। বা একটা কাজ করতে পারো,
225-এর যদি তুমি মানে 22.5 অ্যাকচুয়ালি 22.5-এর যদি তুমি ডবল ধরো তাহলে সেটা হচ্ছে 45, ঠিক আছে। আর এখানে 18ই রাখো, তাহলে 45কে তুমি যদি দেখো 45-এর ডবল হচ্ছে 90, আর 18-র নামটা পড়লেও 90কে পাওয়া যাচ্ছে। তার মানে 45 দিয়ে 90কে ভাগ যায়, মানে এটা দিয়েও 90কে অ্যাকচুয়ালি ভাগ যাবে, ডেফিনেটলি যাবে। তার মানে এলসিএম আমাদের 90ই হবে। এভাবে তুমি শর্টকাট পদ্ধতি, এটা কী বলো তো, এটা কোনো পদ্ধতি না, বেসিক্যালি প্র্যাকটিস করলে তোমার মাইন্ড ক্যালকুলেশন তোমাকে বলে দেবে ভাই 90 অ্যান্সার হবে, কারণ এইভাবে করলে 90 আসছে। তাই এটা তুমি যত ভালো তোমার প্র্যাকটিস থাকবে তত ভালো কিন্তু তুমি করতে পারবে, প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট। এখানে 22.5, দেখো 22.5-এর ডবল হচ্ছে 45, 45 দিয়ে 90কে কাটলে 2 হয়, তাহলে 22.5 থেকে 45-এ পৌঁছতে গেলে 8টা 2 থাকবে, তার মানে এটা কত হবে 4 ইউনিট, আর এটা দেখতে পাচ্ছ 5 ইউনিট, ঠিক আছে। তাহলে ইউনিট আগের বারের মতোই দেখো 4 আর 5 এসছে। এবার দুটো দেখো একসঙ্গে কাজ করছে, তার মানে 9 ইউনিট করে কাজ করবে, কিন্তু 6 ঘন্টা পরে এই পাইপ বন্ধ হয়ে গেল, মানে আগের অঙ্কটা কি, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কটা কি, পাইপ অ্যান্ড সিস্টেমের ধাঁচে ফেলে দেওয়া যায়, এবং রেল কিন্তু এটা করছে, দুটো করে অঙ্ক দিচ্ছে, একটা পাইপ অ্যান্ড সিস্টেম, একটা টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, এবং দুটো একই ধাঁচের অঙ্ক হচ্ছে। তো এটা কত হচ্ছে 6 নং 54 ইউনিট। তো এটা থেকে 54কে বাদ দিলে কত থাকে আমাদের, এটা থাকে আমাদের 6, 5 আর 6 মানে 36। তো 36 ইউনিট কাজ এ বন্ধ করে দেওয়া হয়েছে, মানে ও এ আর বি আছে, সরি আমি পি আর কিউ লিখেছিলাম, তো চলো এখানে পি আর কিউ না লিখে এটাকে এ আর বি করে দিই, কেমন, আমি খেয়াল করিনি যে এ আর বি আছে, এ আর বি আছে। তো বি কাজ 5 ইউনিট করে, তো 36 ভাগ 5, অ্যান্সার কত হবে তোমাদের 7.2, ঠিক আছে, 35 7.2, তো দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো শোনো, আমি একটা কথা বলি, আমার অঙ্ক দেখে করানো অঙ্ক দেখে ভেবো না যে তোমাদেরও সময় কম লাগবে, ওই এলসিএম বার করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু অত সোজা না, ঠিক আছে। আমি করাচ্ছি, তোমাদের মনে হতে পারে ও স্যার তো এত স্পিডে করে দিচ্ছে বা দাদা তো স্পিডে করে দিচ্ছে, বাট এরকম না, নিজেরা করে দেখো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়াল টাইম কী লাগবে, ঠিক আছে। তুমি যদি ওই অত স্পিডে এলসিএম বার না করতে পারো, ওখানে এলসিএমটাই মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আচ্ছা, বদমাস রুল, প্রথমে কোনটা হবে, প্রথমে এইটার কার্য হবে, 20 × 5 করলে কত 100, 100 থেকে 4 বাদ যাচ্ছে, তার মানে 96, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, -2 এর সঙ্গে গুণ হবে, তাহলে এটাকেও মাইনাস করে দেবে, তাই এর সঙ্গে যদি -2 গুণ হয় তো এটা কত হয়ে যাবে, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর একে 19, এটা মাইনাসে আছে যেহেতু এই -2 এর সঙ্গে গুণ হয়ে গেছে, তাই ঠিক আছে। আর এদিকে কি আছে, এদিকে আছে 8, তার মানে এর থেকে আমাদের 8 বিয়োগও যাবে। আচ্ছা, 8 বিয়োগ জায়গায় এদিকে একটা ব্যাপার আছে, 8 পরে বিয়োগ দিও, এদিকে দেখো 12/3 মানে 4 আছে, তো ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হবে ভালো করে দেখো, এর আগে কিছু নেই মানে এখানে প্লাস আছে, তো এই প্লাস প্লাস যোগ হবে হয়ে এর থেকে বিয়োগ যাবে, এটা করা বেটার। সবসময় রাখবে যে দুটোর আগে একই চিহ্ন থাকবে সে দুটো কাজ আগে করে নেবে, সুবিধা হয়। করা যায়, করা যাবে না তা নয়, এটা করে তবে এটা করা, তাও করা যায়, কিন্তু করবে না, অসুবিধা হয়। তো 12কে এটা থেকে বিয়োগ দাও, তাহলে কত হবে 180, এবং এটা নেগেটিভে থাকবে। আমার কতটুকুর কাজ হয়ে গেছে, এইটুকুর কাজ কিন্তু আমাদের এখানে হয়ে গেছে, এখান থেকে এইটুকুর অ্যান্সার আমাদের পেয়ে গেছি, কত হয়েছে 180, 192 থেকে 12 বিয়োগ দিয়েছো, ঠিক আছে 180, এটা হয়ে গেছে। এবার এখানে কি আছে, এবার দেখো লাস্ট এখানে আছে -5, তা -5-এর সঙ্গে এটা গুণ হবে, এই মাইনাস মাইনাস কী করে দেবে, একে প্লাস করে দেবে, এটা 5 8 90 মানে 900, ঠিক আছে, প্লাস 900, এর আগে কী আছে একটা 12 আছে, আর এদিকে কী আছে -3 × 4, 4 3 কত হচ্ছে 12, ঠিক আছে। তো এইবারও কেটে গেলে অ্যান্সার আমাদের কী হবে 900 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। এই টাইপের অঙ্ক প্রত্যেকটা শিফটে পড়েছে, যেখানে লাস্টে কাটাকুটি হয়ে যাচ্ছে এবং অ্যান্সারটা ওইটাই থেকে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেট তোমাকে করতেই হচ্ছে, ওভারঅল ক্যালকুলেশন কিন্তু তোমাকে করতেই হচ্ছে, ঠিক আছে। চলো নেক্সট, এবার যেহেতু এই টাইপের অঙ্ক করতে হচ্ছে, তার মানে আমরা একটা জিনিস এখানে শর্টকাট কি ইউজ করতে পারি, অনেকের মতে বলেছে এই টাইপের অঙ্ক যদি পাওয়া যায় শর্টকাট কী, দেখো শর্টকাট হচ্ছে এইটাই, এই 12 আর এই 12 ক্যান্সেল আউট হয়ে যাবে, দেখো এখানেও 12 রয়েছে, এখানেও দেখো 4 3 12 রয়েছে, যদি এই টাইপের অঙ্ক পড়ে দেখবে ফার্স্টেরটা লাস্টেরটা একই ভ্যালু দেয় কোনো না কোনোভাবে, এই ভ্যালু দুটো কী হয়েছে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই ভ্যালু দুটো কী হবে ক্যান্সেল আউট হয়ে যাবে, এই ভ্যালু দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে, যেই এই ভ্যালু ক্যান্সেল আউট হচ্ছে তার মানে ভালো করে বুঝো কি বলছি, সেটাকে বোঝাটা খুব জরুরি, আমি এখন কি বলছি সেটা বোঝাটা ভীষণ জরুরি। তুমি দেখতে পাচ্ছ এইটার ভ্যালু, তার মানে এইটুকুর ভ্যালু বেঁচে আছে, এইটুকুর ভ্যালু যাই আসুক না কেন তার সাথে x5 তো গুণ হবে, 5-এর আগে মাইনাস থাকুক প্লাস থাকুক মানে গুলি মারো, ঠিক আছে, চুলে যাক বলতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি, চুলে যাক গুলি মারো। তুমি
দেখতে পাচ্ছ এর ভ্যালু যাই, যেমন এখানে এর ভ্যালু 900 এসেছিলো, ওকে গুড, কিন্তু এই এই যে সরি এর ভ্যালু কত এসেছিলো 180, এর সাথে 5 গুণ হয়ে যেটা হচ্ছে সেটাই আমাদের অ্যান্সারে পরিণত হচ্ছে। তার মানে অ্যান্সার আমাদের 5x হবে, তার মানে 5-এর মাল্টিপিল আমাদের অ্যান্সার হবে। ঘটনা চক্রে এখানে দুটো 5-এর মাল্টিপিল ছিল, কিন্তু যদি একটা 5-এর মাল্টিপিল থাকে তো সেটাই আমাদের অ্যান্সার হবে, এমনটা তুমি ভেবে নিতে পারতে। ঠিক আছে, তাহলে তখন অ্যান্সার এটা তুমি ভেবে নিতে পারতে। তো এটা শর্টকাটটা কখনো কখনো কোনো না কোনো অঙ্কে কাজে লেগে যেতে পারে, সেই জন্য মাথায় ঢুকিয়ে দিলাম, রেখে দাও, যদি প্রশ্নে আসে তো করে দিতে পারবে, এত কিছু সলভ করার দরকার পড়বে না। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এটাতে কিন্তু হবে না, কেন হবে না? কারণ দেখো এখানে 15 আছে, এখানে 4-5-এ 20 আছে। সো বুঝতেই পারছো, দিস ক্যান নট বি দ্য অ্যান্সার, দিস ক্যান নট বি দ্য অ্যান্সার। কিন্তু একটা জিনিস ভালো করে ভাবো, যদি আমরা এই ক্যালকুলেশনটাকে সলভ করি তাহলে আমাদের ধরো এক্স আসছে, এখানে কি থাকছে -3x, ভালো করে বোঝো। ঠিক আছে, এপাশে কি আসছে 15, এদিকে কি আসছে আমাদের -4-5-এ 20। এবার এই ভ্যালুটা প্লাস না মাইনাস হবে সেটা আমাদের ক্যালকুলেশনটা বলে দেবে। সেই জন্য এই ক্ষেত্রে করে তোমার অপশান টেস্ট করাটা একটু চাপের, ওই জন্য আমি বলবো এই সব ক্ষেত্রে ভুলেও ওই আগের মেথড ইউজ করতে যাবে না, নর্মাল র্যান্ডাম ক্যালকুলেশন করবে। চলো নর্মাল র্যান্ডাম ক্যালকুলেশন আমরা করে নিই একটু। এখানে কি হবে দেখো, 18 × 2 মানে কত হবে 36, -6 মানে কত হবে এটা 30। এটা মুখে মুখে অনেকটা করে ফেলা যায়, ঠিক আছে। মাইনাস কত হবে এটা 30। আচ্ছা 30 × 4 তার মানে কত হবে 120, এবং সেটা মাইনাসে থাকবে, ঠিক আছে, মাইনাসে থাকবে। আর এখানে আছে তোমাদের 10, এদিকে তোমাদের কি আছে +8 আছে, 16/8 মানে 16/8 মানে 2, কত আছে তোমাদের 2, ঠিক আছে, এই আমাদের আছে। এবার দেখো এইদিকে আমাদের প্লাস আছে, এখানে আমাদের প্লাস আছে, এই দুই আমাদের যোগ হবে, 10 আর 2 12, 120 থেকে 12কে বিয়োগ করলে হয় 108, ঠিক আছে 108। আর এদিকে আমাদের -3 আছে, এই যে এই 3 -3 আছে, ঠিক আছে। তাহলে কী হবে, এর সঙ্গে বেসিক্যালি গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 3×8 = 54, 3×1 = 3, 3×8 = 54 আর 3×1 = 3, এবং এটা দেখো পজিটিভে চলে আসছে, দেখো নেগেটিভ গুণও এটাকে পজিটিভ করে দেবে, ঠিক আছে। এইবার খেলো, এখানে তোমাদের থাকছে কত, তাহলে 15, এটা পজিটিভে থাকছে, আর এখানে আমাদের কিন্তু 20 নেগেটিভে থাকছে। তো বেসিক্যালি এখানে কিছু নেই মানে পজিটিভ আছে। তো একটা কাজ করতে পারো, এই দুটোকে যোগ করে এর থেকে বিয়োগ করে দিতে পারো, বা তুমি ওভারঅল একটা কাজ করতে পারো, 20 থেকে 15কে বিয়োগ করতে পারো, কত হচ্ছে 5, 354 থেকে 5কে তোমাকে মাইনাস করতে হবে, কারণ 20-র মান বেশি আছে, যেটা বড়োটা সেইটারই মান রেজাল্ট্যান্টে আসে। তো অ্যান্সার কত হবে 54 থেকে 5 বিয়োগ যাবে, ঠিক আছে। 54 থেকে 5 বিয়োগ গেলে তোমাদের হয় 49, তো 49 তো কোনো অপশানেই দেখতে পাচ্ছি না আমি। ওকে, দেয়ার ইজ এ সিলি মিস্টেক, আমি এটা 18, 3×8 = 54 ভুল করে বসিয়েছি, এটা 24 হবে, এই জন্য মিস্টেকটা হয়েছে। 8×3 = 24, 324 হবে, এই জায়গায় মিস্টেকটা আছে। তাহলে 24 থেকে 5 আমাদের বিয়োগ যাবে, সেটা হবে তোমাদের 19। তো 319 উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। এটা তোমাদের 4 আগস্ট বা 3 আগস্ট ফার্স্ট শিফটের প্রশ্ন। 4 বা 3 আগস্ট ফার্স্ট শিফটে এই টাইপের, ঠিক এক্স্যাক্ট এই টাইপ নয়, মানে এই যে সংখ্যাটা আলাদা, কিন্তু এই 22-এর ডিভিজিবিলিটি দিয়ে 7 ডিজিট দিয়ে একটা সংখ্যা জিজ্ঞেস করা হয়েছিল। থার্ড শিফটের 3 আগস্টের ফার্স্ট শিফটের কোশ্চেন, যে কোনো একটা, আইদার 4 আগস্টের প্রশ্ন অথবা 3 আগস্টের প্রশ্ন, এবং এটা কন্টিনিউয়াস চলেছে তোমাদের এই টাইপটা। এবং 22-এর ডিভিজিবিলিটি দিয়ে কোশ্চেন এসছে, কখনো 22, কখনো তোমাদের 19, এরকম মানে অড নাম্বারগুলো, বাট এই 22 অড নয়। কারণ একটা জিনিস খেয়াল করো, 22-এর মধ্যে বেসিক্যালি কী আছে 2 × 11 আছে, তবেই তো 22 হচ্ছে। তার মানে বেসিক্যালি কি, দেখো এই সংখ্যাটা তো 2 দ্বারা বিভাজ্য আমরা দেখতেই পাচ্ছি। কেন? কারণ দেখতে পাচ্ছ লাস্টে আমাদের 2 আছে, তো এক্সের মান যা খুশি হতে পারে, যা খুশি বসাও, 1 2 3 4 5 6 7 8 9, 9 অবধি সিঙ্গেল ডিজিট, তো 9 অবধি যা খুশি বসাও, এটা 2 দ্বারা বিভাজ্য হবে, মানে ফ্যাক্টরটা 2 নয়, ফ্যাক্টর হচ্ছে 11। তো মানে 11 দ্বারা ডিভিজিবিলিটি চেক করতে পারলেই হয়ে যাবে। 11 দ্বারা ডিভিজিবিলিটি চেক করার নিয়ম অনেকেই জানে, অনেকেই জানে না, সেই জন্য একটুখানি পড়িয়ে দেবো। 11 দ্বারা ডিভিজিবিলিটি চেক করার নিয়ম হচ্ছে বীজস্থানীয় সংখ্যাগুলো এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো, এই 2 টাইপের সংখ্যার বিয়োগফল যদি 0 হয় বা 11 বা 11-র মাল্টিপিল হয়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। বীজস্থানীয় সংখ্যাগুলো কী করে, 1 2 3 4 5 6 7। তো বীজস্থানীয় সংখ্যা কোনটা, কার ওপরে বীজোর লেখা আছে সেটা বীজস্থানীয় সংখ্যা। অ্যাকচুয়ালি একটা ছেড়ে একটা ধরতে হয়, এটা বীজস্থানীয়, এটা বীজস্থানীয়,
এটা বীজস্থানীয়, এটা বীজস্থানীয়। বীজস্থানীয় সংখ্যাগুলোর যোগফল কত হচ্ছে? 2 আর 8 10, 10 আর 4 14, 14 প্লাস এক্স, এটা হচ্ছে বীজস্থানীয় সংখ্যাগুলোর যোগফল। আর যেটা বেঁচে গেল সেগুলো হচ্ছে যোগস্থানীয় সংখ্যা, যেমন 2-এর ঘরে 3 লেখা আছে, 4-এর ঘরে 2, তো 3 আর 2 হচ্ছে তোমাদের 5, 5 আর 5 হচ্ছে কত হচ্ছে তোমাদের 10, 5 আর 5 কত হচ্ছে 10। তাহলে আমরা 14 মাইনাস এক্স, এটা হচ্ছে যোগস্থানীয় সংখ্যাগুলোর যোগফল, ঠিক আছে। 14 মাইনাস 10, 14x মাইনাস 10, তাহলে কত হচ্ছে 4 প্লাস এক্স। এই 4 প্লাস এক্স হচ্ছে কি? 4 প্লাস এক্স হচ্ছে কি? 4 প্লাস এক্স হচ্ছে তোমাদের সেই সংখ্যা যেটা দিয়ে আমরা এক্সের মান নির্ণয় করব। এখন বলো এক্সের ঘরে কত বসালে সেটা 0 হবে, অথবা 11 হবে, অথবা 11-এর কোনো মাল্টিপিল হবে। আইদার 0 হতে হবে, অথবা 11 হতে হবে, অথবা 11-এর কোনো মাল্টিপিল হতে হবে। 11 মাল্টিপিল মানে কি? 11 ইন্টু সামথিং করলে সেটা আসবে, ওই জন্য 11 এক্স লিখে রেখে দিয়েছি। এক্স ধরো এখানে তোমাদের এক্স তোমার বলছে এক্স, এই এক্স নয়, মানে আমি র্যান্ডাম একটা 11p, 11p, ঠিক আছে। তো দেখো খেয়াল করো 0 তো আসতে পারে না, তাহলে তো -4 বসাতে হবে, আর -4 তো এক্সের জায়গায় বসবে না, কারণ মাইনাসে তো অ্যান্সার আসবে না। তাহলে 11 হতে পারে সর্বনিম্ন। তাহলে এক্সের মান আমরা 7 বসালে 7 আর 4 দেখো 11 হয়ে যাচ্ছে, তখন এক্সের মান কত হবে? আমাদের সর্বনিম্ন মান কত হবে? 7 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বলো বুঝলে কিনা? ক্লিয়ার? চলো এই টাইপের 8টা অঙ্ক রেখেছি, আমি বললাম না একই টাইপের প্রশ্ন ডিফারেন্টভাবে তোমাদের আমি 2-3টে করে রেখেছি, যাতে তোমাদের প্র্যাকটিসটা হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। দেখো সংখ্যাটা দেখো, 7 ডিজিটের সংখ্যা এইটা, এটা 27 দ্বারা ডিভিজিবল হবে। 27 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম হচ্ছে 3 আর 9 দ্বারা ডিভিজিবল হবে, তবে সেটা 27 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। এখন দেখো আরেকটা জিনিস মাথায় রাখবে, 27 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম কিন্তু 3-এর ডিভিজিবিলিটি নিয়ম আর 9-এর ডিভিজিবিলিটির মানে মতোই সমান। অর্থাৎ কোনো অঙ্ক, কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল কিনা সেটা চেক করা যে নিয়ম, 9 দ্বারা ডিভিজিবিলিটি চেক করা সেম নিয়ম, 27 দ্বারা ডিভিজিবিলিটি চেক করা সেমই নিয়ম। মানে কি? সংখ্যাগুলোর যোগফল যদি 27 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটা 27 দ্বারা বিভাজ্য। কারণ দেখো 9-এর নামটা পড়লে 27 আসে, ঠিক আছে। সো নিয়মটা অনেকটা 9-এর মতোই বলতে পারো বা 3-এর মতো বলতে পারো। সো নিয়ম কি? 5 প্লাস 3 প্লাস এক্স প্লাস 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 4, এই সংখ্যাটা যদি 27 দ্বারা ডিভিজিবল হয় টোটাল যোগফলটা, তাহলে সেইটাই হবে অ্যান্সার। তো দেখো 5 আর 3 হচ্ছে তোমাদের 8, 8 আর 4 হচ্ছে 12, 12 আগে 13, 13 আর 2 15, 15 আর 4 হচ্ছে কত? 19, 19 প্লাস এক্স এর যোগফল বেরিয়েছে। এখন এক্সের জায়গায় কি বসালে যেটা যোগফল বেরোবে সেটা 27 দ্বারা বিভাজ্য হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এক্সের জায়গায় আমরা যদি 8 বসাই তাহলে 8 ইন্টু 19 করলে কত হচ্ছে? 27 হচ্ছে। 27 তো 27 দ্বারা ডিভিজিবল, তার মানে অ্যান্সার আমাদের 8ই হবে, ঠিক আছে। অ্যান্সার আমাদের কী হবে? 8 হবে। এই সমস্ত প্রশ্নে অনেক সময় কী করে তোমাদের সর্বনিম্ন কথাটা লিখে দেয়, তো মনে রাখবে এখানে সর্বনিম্ন কথাটা লিখলে 8 অ্যান্সার হবে। তবে অ্যান্সারে আমরা দেখতে পাচ্ছি অন্য কিছু অ্যান্সার হতে পারে না, কারণ তুমি যদি 19 ইন্টু 4 করো তাহলে 27 দ্বারা বিভাজ্য হচ্ছে না, ঠিক আছে। 19 ইন্টু 4 করলে কত হয়? 23 হয়, 23 27 দ্বারা বিভাজ্য নয়। 19 ইন্টু 6 করলে 25 হয়, 27 দ্বারা বিভাজ্য নয়। 19 ইন্টু 8 করলে 27 হয়, 27 দ্বারা বিভাজ্য। 19 ইন্টু 9 করলে কত হচ্ছে তোমাদের? 28 হচ্ছে, যেটা 27 দ্বারা বিভাজ্য নয়। তাই কারেক্ট অ্যান্সার এখানে 8ই হবে, ঠিক আছে। তো কী শিখলে? 27 দ্বারা বিভাজ্যতার নিয়মটা তোমরা কিন্তু শিখে গেলে। চলো পরের প্রশ্ন 9 দাগ। দেখো এটা শর্টকাট বলে দেবো, তবে শর্টকাটটার একটা সীমাবদ্ধতা আছে, মানে সব জায়গায় শর্টকাটটা কাজে লাগবে না, কিন্তু 99% জায়গায় লেগে যাবে। সেটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু বলেছে 12, তাদের গুণফল বলেছে এত, সংখ্যা দুটির লসাগু এর অঙ্কগুলোর যোগফল কত হবে? ঠিক আছে, সংখ্যা দুটোর গসাগুর অঙ্কগুলোর যোগফল কত হবে? দেখো আমরা জানি দুটো সংখ্যা আছে, একটা আছে এক্স, একটা আছে ওয়াই, তাদের গুণফল ইকুয়াল টু তাদের এলসিএম ইন্টু এইচসিএফ হয়, অর্থাৎ গসাগু ইন্টু লসাগু হয়। আর সেটাই এইটা ইকুয়াল টু এই যে এল ইন্টু এইচ, সেটা ইকুয়াল টু এখানে কী দেওয়া আছে? 8640 এখানে দেওয়া আছে। কী দেওয়া আছে? 8640 এখানে দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এইচসিএফ কত দেওয়া আছে আমাদের? 12, তার মানে এল ইন্টু 12 এইটার ভ্যালু আমাদের দেওয়া আছে 8640, ঠিক আছে। এবার দেখো এল যদি বার করি তাহলে এল ডেফিনেটলি, পয়েন্ট টু বি নোটেড, এল ডেফিনেটলি কীভাবে বেরোবে? 8640 বাই 12 করলে বেরোবে। আর আমরা জানি যে এল কখনোই দশমিকে বেরোবে না, 100% শিওর। এরকম অঙ্ক দেবে না, দশমিকে বেরোবেও না, এলসিএম দশমিকে বেরোনোর চান্স হয় না, বলতে গেলে দশমিক অঙ্ক ছাড়া হয় না।
তো এলসিএম দশমিকে বেরোবে না, মানে এই সংখ্যাটাকে কিন্তু 12 দ্বারা ভাগ করা যায়। এই সংখ্যাটাকে কত দ্বারা ভাগ করা যায়? 12 দ্বারা ভাগ করা যায়। এই সংখ্যাটাকে যখন 12 দ্বারা ভাগ করা যায়, তখন এই সংখ্যাটাকে কিন্তু 3 আর 4 দ্বারাও ভাগ করা যায়, কারণ 12-র মধ্যেই 3 আর 4 আছে, 12-র মধ্যেই 3 আর 4 আছে। এই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করা যায়, মানে এই সংখ্যাটাকে 3 আর 4 দিয়েও অবশ্যই ভাগ করা যাবে, কারণ সংখ্যাটার মধ্যে কী আছে? 3 আর 4 ঢুকে আছে, 12-র মধ্যে 3 আর 4 ঢুকে আছে, ঠিক আছে। তার মানে এলের যে ভ্যালু বেরোবে সেটা 3 বা 4-এর মাল্টিপ্লিকেশানে কিছু একটা বেরোবে। দেখো এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করা যায়, মানে এর এই ওপরে যেটা সংখ্যা সেটা 3-এর মাল্টিপ্লিকেশান, তাহলে এলের যেটা ভ্যালু বেরোবে, ঠিক আছে, সেটা 3 বা 4-এর মাল্টিপ্লিকেশানে বেরোবে। অ্যাটলিস্ট 3-এর মাল্টিপ্লিকেশানে তো বেরোবেই। তাহলে কোন অপশানে দেখো 3-এর মাল্টিপ্লিকেশান আছে? একটাই অপশানে আছে, কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, 9 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কেন? কারণ দেখো কোনো সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে তার ডিজিটগুলোর যোগফলও কিন্তু কী হবে? 3 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তার ডিজিটগুলোর যোগফল বার করতে বলেছে এখানে। এলসিএমের এই যে এল ফর এলসিএমের ডিজিটগুলোর যোগফল বার করতে বলেছে, তাহলে সেই যোগফলটা 3 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। তো যোগফলটা 3 দ্বারা বিভাজ্য হবে মানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি অবশ্যই এবং অবশ্যই 9ই হবে অ্যান্সার, কারণ এটা 7 আছে। যে মানে সংখ্যার ডিজিটের যোগফল 7 সেটা তো 3 দ্বারা যাবে না। যে সংখ্যার ডিজিটের যোগফল 11 সেটাও 3 দ্বারা যাবে না। যে সংখ্যার ডিজিটের যোগফল 13 সেটাও 3 দ্বারা যাবে না। একটি অপশন এখানে তাহলে কারেক্ট হবে। কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এটাকে সলভ করে দেখাই তোমাদের, ঠিক আছে। 3, 9 এসব ক্ষেত্রে খেটে যায়। সেটা কি? সেটা হচ্ছে দেখো 12 দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো। অ্যাকচুয়ালি এটা অ্যান্সার আমি এখানে লিখছি। 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 7 12 84, 24 মানে 2 মানে 720। তাহলে এলসিএম আমাদের কত হচ্ছে? 720। দেখলে 720 3 দ্বারা বিভাজ্য। এই 720 ডিজিটগুলো যোগফল কত? তাহলে কত হবে আমাদের? 9 হবে। তো কারেক্ট আনসার কি 9। ঠিক আছে, এভাবে বার করতে পারতে। যদিও এমনি সলভ করলেও সোজা, টাফ কিছু নয়, ভেরি ইজি কোশ্চেন সেটা। ঠিক আছে, চলো। কিন্তু কোশ্চেন ইজি হলেও কোশ্চেনটা একটু নতুন টাইপের। স্টুডেন্টরা কী হয়, নতুন কোশ্চেন দেখলে ঘাবড়ে যায়, কারণ নতুন কোশ্চেন প্র্যাকটিস করার মানে কেউ দেয়ই না। এই রেল কী করে, নতুন নর্মাল টাইপের কোশ্চেনটাকে নতুন কোশ্চেন বানিয়ে দিয়ে দেয়। সুতরাং ওই যে 20-40 মিনিট তোমার যে ঘাবড়ে নিচ্ছ, ঘাবড়ানোর পর যে থিতু হতে সময় লাগছে, তাতে খানিকটা টাইম চলে যায়। রেল ওইটাই সুযোগ নেয়। এই টাইপের একটা প্রশ্ন তোমাদের 3 আগস্ট জিজ্ঞেস করা হয়েছিল, এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, তো সেই জন্য তোমাদের করাচ্ছি, এবং পরবর্তীকালে এই টাইপ রিপিট হয়েছে। দুটো সংখ্যার অনুপাত হচ্ছে এত এবং এত, তাদের বিয়োগফল হচ্ছে এত, এবং তাদের লসাগু হচ্ছে এত। ঠিক আছে, তোমাকে বলছে সংখ্যা দুটির গসাগুয়ের একক স্থানীয় অঙ্কটি কত হবে। মনে রাখবে একটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মনে রাখবে দুটো সংখ্যার বিয়োগফল যেটা, সেটা অনেক সময় গসাগু হয়ে যায়। দুটো সংখ্যার বিয়োগফল, কি বললাম? দুটো সংখ্যার বিয়োগফল যেটা, সেটা অনেক সময় কি হয়ে যায়? গসাগু হয়ে যায়। আমরা যদি জটিল নিয়ম ফলো না করতে চাই তাহলে আমরা ডাইরেক্ট দেখতে পাচ্ছি দুটো সংখ্যার অনুপাত হচ্ছে এত, তাদের বিয়োগফল কত? এটা যদি 7x, এটা যদি 3x ধরে নিই, তাহলে বিয়োগফল হচ্ছে 4x। ঠিক আছে, তাহলে 4x এর ভ্যালু হচ্ছে 132। তাহলে x এর মান কত হচ্ছে এখানে? 33। ঠিক আছে, x এর মান 33, তার মানে 7 × 33 এটা হচ্ছে প্রথম সংখ্যাটা, আর 13 × 33 এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা। এবার মনে রাখবে দুটো সংখ্যার মধ্যে অনুপাতে যেটা কমন পার্ট হয় সেটাই গসাগু হয়, তার মানে এখানে 33 হচ্ছে গসাগু। ঠিক আছে, আর 33 ইউনিট ডিজিট কত হবে? 3। তো কারেক্ট আনসার হবে 3। অঙ্কটা এইটুকুই ছিল। অনেকে কি করে, অঙ্কটা বের করে আবার তার গসাগু নির্ণয় করে, যেটা ভুল। রেল কি করে, তোমাদের খাটানোর পর বলছে যে ভাই ওটা কিন্তু করার দরকার নেই। ঠিক আছে, আর যেটা বলতে চাইছিলাম ওই ব্যাপারটা একটু খেয়াল রাখো, খুব ইম্পর্টেন্ট। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ধরো দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ। পি মাইনাস কি, ধরো পি বড়, পি কিউয়ের থেকে বড়, তো পি মাইনাস কিউ করলে যে বিয়োগফল এসছে, সাপোজ ধরো এখানে 132, এটাই হচ্ছে বিয়োগফল এসছে। আইদার ওই বিয়োগফলটাই গসাগু হবে, বিশেষ ক্ষেত্রে যেটা হয়েও যায়, অথবা মনে রাখবে অথবা কি বিয়োগফলের কোনো ফ্যাক্টর গসাগু হবে। মাল্টিপিল নয় কিন্তু, বিয়োগফলের কোনো ফ্যাক্টর মানে গুণনীয়ক, বিয়োগফলের কি কোনো ফ্যাক্টর গসাগু হবে। গসাগু এই দুটোই হতে পারে, আইদার গসাগু বিয়োগফলটাই হবে অথবা বিয়োগফলের কোনো ফ্যাক্টর। যেমন দেখো এখানে 33 বেরিয়েছে,
এই 33 কিন্তু 132 একটা ফ্যাক্টর। কেন? কারণ 33 ইন্টু 4 করলে তুমি দেখবে 132 আসে। তার মানে 33 ইন্টু সামথিং করলে 132 আসে, বা 132কে 33 দিয়ে ভাগ করা যায়। 9-এর দেখো, সাপোজ ধরো তোমাকে যদি বলে যে 10-এর ফ্যাক্টর কী, 10-এর ফ্যাক্টর 1 হয়, 10-এর ফ্যাক্টর 10 নিজেও হয়, 10-এর ফ্যাক্টর 2 হয়, 10-এর ফ্যাক্টর 5ও হয়। কারণ এই সংখ্যাগুলো যারা 10কে ভাগ করা যায়, তার মানে কোনো সংখ্যা দিয়ে যখন অন্য কোনো সংখ্যাকে ভাগ করা যাবে, তখন সেই কোনো সংখ্যাটা হয়ে যাচ্ছে ওই অপর সংখ্যাটার ফ্যাক্টর। ঠিক আছে? যেমন 135 দিয়ে 35কে 33 দিয়ে ভাগ করা যায়, তার মানে 132কে 33 দিয়ে ভাগ করা যায়, তার মানে 132-এর ফ্যাক্টর একটা কিন্তু 33। যেমন 132 একটা ফ্যাক্টর 4ও বটে, যেমন 132 একটা ফ্যাক্টর 2ও বটে, যেমন 132 একটা ফ্যাক্টর 1ও বটে, যেমন 132 একটা ফ্যাক্টর 132ও বটে। বুঝতে পারছি আমি? ক্লিয়ারলি হচ্ছে? বলো ক্লিয়ার হচ্ছে কিনা? 132-এর একটা ফ্যাক্টর কিন্তু তোমাদের 3ও বটে। কেন? কারণ দেখো 3 আর দিয়ে 5 আগে 6, যোগফলকে 6 দ্বারা 6 হচ্ছে, তার মানে 3 দিয়ে ভাগ যায়, মানে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যায়। বোঝাতে পারছি? ইয়েস অর নো বলো। দেখো 132-এর অনেক আছে, যাই হোক আমরা এখানে অ্যান্সার কী করতে পারি তাহলে? আমরা এখানে অ্যান্সার কী করতে পারি? দেখো 132 একটা ফ্যাক্টর 11ও কিন্তু, যেমন দেখো 33-এর মধ্যে কিন্তু 3 আর 11 আছে, তাই 132 একটা ফ্যাক্টর 11 ডেফিনেটলি হবে। ঠিক আছে? বোঝাতে পারছি? আবার 132 একটা ফ্যাক্টর কিন্তু 12ও বটে, কারণ দেখো 12 ইন্টু 11 করলে 132 হয়। দেখো হচ্ছে? তো এইগুলো হচ্ছে ফ্যাক্টর। তো গসাগু অলওয়েজ বুঝবে আইদার বিয়োগফলটাই গসাগু হবে, অথবা বিয়োগফলে কোনো ফ্যাক্টর হবে তার গসাগু। কোশ্চেন যত ওদিকে যাবে, যত শিফট এগোবে, তত এই কোশ্চেন্সেরই আরও মারাত্মক মারাত্মক টাইপ আছে, সেগুলো পড়তে আরম্ভ করবে। চলো নেক্সট। পরের কোশ্চেন্স দেখো, কোশ্চেন্সটা আগে সলভ করো, তাহলে বুঝতে পারবে কোশ্চেন্সটা ক্যালকুলেটিভ। কোশ্চেন্সটা দেখে বোঝা যাবে না। ঠিক আছে? অনেক রকম ট্রিক দিচ্ছে, দেখো এই ট্রিকে এসব অঙ্ক কাজই করবে না। একটি গাড়ি প্রথম 240 কিলোমিটার, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কিলোমিটার সেম নেই, 240 কিলোমিটার যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে? তারপরেরটা কী করছে? 296 কিলোমিটার, সে যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে। তারপরটা 90 কিলোমিটার যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। ঠিক আছে? আমরা ওপরে কী রাখছি? ডিস্টেন্স রাখছি, নিচে কী রাখছি? স্পিড রাখছি। তাহলে কী বেরোবে? টাইম বেরোবে। তার মানে এই সব কটাতেই আমরা কী পাবো? টাইম পাবো। তো 0 0 কাটলো, এটাতে কত বেরোচ্ছে? 4.8, তাই না? 5 4 20, হ্যাঁ 4.8। আচ্ছা, এটাতে কী বেরোবে দেখো, এটাতে নিচে এটা রাখতে দাও। ঠিক আছে? নিচে রাখতে দাও। তো 8 8 4 8 3 8 3 24, 8 7 56, 3.7। কেন? কারণ নিচে একটা 0 আছে, মানে 10 আছে। এটা করলে কত হবে? 1.5। ঠিক আছে? 0 0 কাটলো, 9 দিয়ে 6 1.5। এটা কী বেরিয়েছে বলো তো? এটা হচ্ছে টাইম বেরিয়েছে, টোটাল টাইম। তা টোটাল টাইম কত? আমরা জানি অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু, অ্যাভারেজ স্পিডই বার করতে বলে, দেখো অ্যাভারেজ স্পিডের প্রচুর অঙ্ক পড়েছে, টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্ট্যান্স কী হবে আমাদের? 140 প্লাস 90, তার মানে 140 প্লাস 90 মানে 0 3 330 প্লাস 296 প্লাস 296, টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 6 9 আর 3 12, 3 আর 2 6 রাখে 7, 726। ভুল করলাম না তো? দেখো যোগ বিয়োগ ভুল হলে আমাকে একবার বলো। ঠিক আছে? র্যান্ডাম যোগ বিয়োগ করছি। আর এখানে কত হচ্ছে দেখো, 7 আর 5 12, 12 আর 2 8 তো 0, হাতে থাকলো 12, তাই তো? 7 আর 5 12, 12 আর 8 20, 20 মানে 0, মানে হাতে থাকলো 2, 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10। একটা মিনিট, এত ইজি হয়ে গেল? আচ্ছা, এইখানে একটা যোগে ভুল গেছে, দেখো 3 আর 2 6 আর, সরি 3 আর 2 5 আর 6 হবে, ওই একই কথা বলছিলাম। তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 626, আর সেটাকে ভাগ করতে হবে টোটাল টাইম মানে 10 দিয়ে। তো বুঝতেই পারছো কত হবে আমাদের? 62.6 কিলোমিটার পার আওয়ার। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায়? 62.6। ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেনটা কিন্তু খুব ইজি নয়, যোগ বিয়োগ করতে গিয়ে যদি সিলি মিস্টেক করো, যেমন আমি এখানে করেছি, তোমাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। চলো নেক্সট। অ্যাভারেজ স্পিড কিন্তু তোমাদের রেলের একটা ফেভারিট পার্ট, কেন জানো? কারণ অ্যাভারেজ স্পিডে প্রশ্ন এমন করে দেওয়া যায় যে প্রশ্নে কিন্তু ক্যালকুলেশন বেড়ে যায়। সেই জন্য অ্যাভারেজ স্পিডের ডাটা দেখতে যত সমুদূর লাগবে, বুঝবে কোশ্চেন্স তত টাফ, কারণ ক্যালকুলেশন আছে। কোশ্চেন্সটা টাফ নয়, ক্যালকুলেশনটা টাফ। ঠিক আছে? দুই টাইপের প্রশ্ন আমরা দেখি, এক টাইপে দেখি আমরা ক্যালকুলেশন টাফ, আরেক টাইপে দেখবি কোশ্চেন্সটাই টাফ। তো কোশ্চেনটা টাফ হওয়া ভালো, কারণ
কোশ্চেনটা যেই আমরা ক্র্যাক করতে পারবো, সরি ক্যালকুলেশন টাফ হওয়া ভালো, কারণ কোশ্চেন ক্র্যাকের দরকার পড়ে না, ক্যালকুলেশনটাকে করতে পারলেই হলো। তো ক্যালকুলেশন তো যে কেউ করতে পারে, ঠিক আছে। তো কী বলে দেখো, একটি যাত্রাপথের একটা অংশ 90 কিলোমিটার/ঘন্টা বেগে 37.5 মিনিটে কভার করছে। দেখো আমরা ডিস্ট্যান্স এখানে গড় গতিবেগ, তার মানে কি টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম আমাদের করতেই হবে। এখন টোটাল ডিস্ট্যান্স আমরা কী করে বার করব? ডিস্ট্যান্স সমান কি, স্পিড ইন্টু টাইম। তাহলে প্রথমটা স্পিড কত, 90 কিলোমিটার/আওয়ার, টাইম কত লেগেছে, 37.5 মিনিট টাইম লেগেছে, ঠিক আছে। মিনিটে আছে, ওকে বাবা রে, আচ্ছা ঠিক আছে, এত মিনিট এত মিনিট এত মিনিট, ওকে। দাঁড়া 1 মিনিট কটা রয়েছে, একটু ইংলিশে দেখি, ঠিক আছে দুটোই দেওয়া রয়েছে, দুটো করলে ওকে আছে, অসুবিধা নেই। এটা এত মিনিট আছে, মিনিটকে যদি তুমি 60 দিয়ে ভাগ করো তবে এটা ঘন্টায় কনভার্ট হবে, ঠিক আছে। তো ঘন্টায় যদি কনভার্ট হয় তাহলে এটা 0 0 কেটে যাচ্ছে, ঠিক আছে। নিচে তো আর একটা 0 চলেও আসছে, 6 দিয়ে এটা গেলে হবে, 6 দিয়ে যদি আমি কাটি, হওয়ার তো কথা নয়, তবু দেখি, 5 6 30, 6 6 36 মানে 15, না হবে না, কিন্তু ইয়েস 3 দিয়ে কাটবে, কিন্তু 3 দিয়ে কাটলেও তো, চলো ঠিক আছে নিচে একটা 0 রাখি। 3 দিয়ে যদি আমি কাটি, 3 কুড়ি 60, 3 দিয়ে কাটলে হচ্ছে এটা ঠিক, 3 1 3, 3 25 75, ঠিক আছে। চলো কি আর করা যাবে, একটা বিশ্রী একটা, যাই হোক চলো, এরকম কোশ্চেন দেবে কিন্তু, এই খিচুড়ি দেখেছো পাকাচ্ছি কেমন, ঠিক আছে। তো বেসিক্যালি কী হচ্ছে, 9 দিয়ে একে গুণ করো, 5 নং 45-এর 5, হাতে থাকলো 4, 108, আর 4 হচ্ছে 112, তাই তো হচ্ছে 5 নং 45-এ 5, হাতে 4, 108 আর 4 112, 112/20, তো করলে কত হচ্ছে দেখো, 2 5, 2 5 10, 2 6 12, 2 2 4, 2.5 হতো, কিন্তু যেহেতু নিচে একটা 10 অলরেডি আছে, একটা ঘর আগে, অর্থাৎ 56.25, দিস উইল বি দ্য কারেক্ট, মানে এইখানে বেরোবে। তো 56.25 আমাদের বেরোবে এখানে টোটাল ডিস্টেন্স, প্রথম কেসটা। দ্বিতীয় কেসটায় চলো, দ্বিতীয় কেসটা তো সেম, স্পিড ইন্টু টাইম আমাদের করতে হবে। ভাগ্যচক্রে দুটো দিয়েছে, যদি 3 4টে দিয়ে দেয় না, এই একটা অঙ্কনি 7 দিন কেটে যাবে। 14/60, কারণ দেখো এটা মিনিটে আছে, অ্যান্সার বার করতে হবে কিলোমিটার/ঘন্টা, এটাকে ঘন্টায় কনভার্ট করে নেওয়াই ভালো, ঠিক আছে। কিন্তু এখানে শেষ হবে না কিন্তু, এটা দিয়ে 20 দিয়ে কাটলে এটা হচ্ছে তোমাদের 3, এটা 20 দিয়ে কাটলে হচ্ছে 4, তাহলে 4 14 56, 56/3, এত কিলোমিটার। এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি, কারণ এখানেও দশমিকে কনভার্ট করে দিয়েছি অলরেডি, করলে কি সুবিধা হবে কে জানে। 3 1 3, 26, 3 8 24, মানে 20, 3 6 18, 3 6 18 চলতে থাকবে, মানে এত নিচ্ছি আমরা রাউন্ড ফিগারে, এত কিলোমিটার, ঠিক আছে। এটাকে রাউন্ড ফিগারে দেখো 666 চলতে থাকবে, যদি রাউন্ড ফিগারে ধরো তাহলে 6.7, 18.7667 নিতে পারো, কারণ 6666 চলতে থাকবে, 3 দিয়ে করলে যাবে না, মানে এটা রিকারিং ডেসিমেলে আসবে, ঠিক আছে, এটা ঠিক শেষ হবে না। এবার দেখো ওপরের কেজের টোটাল ডিস্টেন্স এইটা, নিচের কেজের ডিস্টেন্স এইটা, দুটো টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, 6 আর 5 12 2, হাতে থাকলো 1, 6 আর 1 7, 7 আর 2 হচ্ছে তোমাদের 9, 8 আর 6 হচ্ছে 14 4, 5 আর 6 আর 7, এইটা হচ্ছে তোমাদের টোটাল ডিস্টেন্স, এই যে টিডি বেরিয়েছে। টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে 37.5 প্লাস 18 মিনিট বাই 60, তখন অ্যাকচুয়ালি টোটাল টাইম কত বেরোবে বলো তো, 37.5 প্লাস 14, টোটাল টাইম বেরোবে আমাদের এত বাই 60 বেরোবে টোটাল টাইম। তা করলে কত হচ্ছে দেখো, 0.5, 7 আর 4 11, 3 একে 4 একে 5, এই হচ্ছে আমাদের টোটাল টাইম বেরিয়েছে। মানে এই যে সংখ্যাটা বেরিয়েছে 74.92, তাহলে দেখো অঙ্কটা কোথায় চলে গেল ভাবো, সরি 74.92 বেরিয়েছে, এটাকে আমাকে এইটা দিয়ে ভাগ করতে হবে। এবার 60টা কী হয়ে যাবে, বাই ডিফল্ট ওপরে উঠে যাবে, কারণ নিচের জিনিস ওপরে উঠে যায়, এটা ক্যালকুলেট করলে আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো এই অ্যান্সার মিলবে না, সো তুমি যদি ইউনিট ডিজিটে চেক করো তাও তুমি এখানে অ্যান্সার পাবে না, কারণ একে ক্যালকুলেটই তোমাকে করতে হবে, ঠিক আছে। তো ক্যালকুলেট যদি করো, দেখতে পাচ্ছ নিচে তোমাদের 100, ওপরে তোমাদের 10 যাচ্ছে, এটা দেখো নিচে তোমাদের 100 আসবে, উপরে এর জন্য একটা 10 যাবে, তাহলে এই দুটো শূন্য,
আর এই 100 তোমাদের কেটে বেরিয়ে যাবে, তাই না? নিচে তোমাদের 100 আসবে আর উপরে তোমাদের একটা 10 যাবে, তখন এটা কেটে বেরিয়ে যাবে। তো ভাগ্য হলো কেটে গেল। তো এইটার ইন্টু বাই এইটা করলে তোমাদের বেরোবে। তাহলে দেখো এখানে তোমাদের কত হচ্ছে, দেখো 6 দুগুণে 12 2, হাতে হলো 1, 6 নং 54 আর 1 55 5, হাতে হলো 5, 4 ছক 24, 24 আর 5 হচ্ছে 29, হাতে হলো 2, 6 7 42 আর 2 44, এত বাই তোমাদের 515। এটা করলে অ্যান্সার হবে। তাহলে দেখতে পাচ্ছ 44 আছে মানে 8 তো হবেই। ব্যাটাটা কী করে দেখো, সব কটাতে 8 রেখে দিয়েছে, ফার্স্ট ডিজিট দিয়ে চেক করলে অ্যান্সার বেরিয়ে যায়, কিন্তু সেটাও করতে দেয়নি। তো আমাদের কী করতে হবে, ডাইরেক্ট ভাগই করতে হবে আমাদের, ঠিক আছে? তো যদি আমরা ভাগ করি 515, তাই করার জন্য গার্ডস দরকার হয়। তো অনেকে কী করবে, এটাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। বাট আমি বলবো এখানে ক্যালকুলেশন ছাড়া কিছু নেই, কিন্তু বেশিরভাগ 90% স্টুডেন্ট এই অঙ্কটাকে মাঝপথে ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলবো ছেড়ো না, কী করবে, প্রথমে ছাড়বে। আমি তোমাদের বারবার বলেছি, যে কোনো মানে কম্পিটিটিভ এক্সামে সবসময়ের জন্য মাথা রাখবে যে 1 গো আর 2 গো বলে একটা কথা হয়, ফার্স্ট গো অ্যান্ড সেকেন্ড গো। প্রথম গোতে তুমি সেই পার্টগুলো করবে যে পার্টগুলো ইজি বা দেখবে এবং অ্যান্সার মারবে, সেই পার্টগুলো, সেটা ম্যাথ, রিজনিং, সায়েন্স, দেখবে উত্তর মারবে, দেখবে উত্তর মারবে, একটু ক্যালকুলেট করলে উত্তর বেরোলো, বেরিয়ে চলে গেলে। আগের অঙ্কগুলো সেরকম ছিল। এই অঙ্কটা কেমন অঙ্ক, এই 12 দাগের অঙ্কটা, আগের অঙ্কগুলো 1 গো এর অঙ্ক। 12 দাগের অঙ্কটা হচ্ছে, বা 11 দাগের অঙ্কটা তুমি পরে করতে পারো। 11-12 দাগের অঙ্ক হচ্ছে সেই অঙ্ক যে অঙ্কগুলো তুমি যখন পেছন থেকে আবার সামনের দিকে ব্যাক করবে তখন করতে করতে আসবে। কারণ অঙ্কগুলো তুমি একবার দেখে নিয়েছো, চেক করে নিয়েছো যে হ্যাঁ অঙ্কগুলো ক্যালকুলেটিভ, ভুল হতে পারে, তো ক্যালকুলেশনে ভুল হবে, ক্র্যাক করতে অসুবিধা হবে না, তো ক্যালকুলেশনটাকে লাস্টে রাখো। এই অঙ্কগুলো সেই অঙ্ক, বুঝতে পারছি আমি। তো এখানে ভাগটা করে ফেলো। তো 8 দিয়ে তো যাবি 4, ঠিক আছে, 8 15 120, হ্যাঁ দেখলো 1 41, এখানে তোমাদের 5, এখানে তোমাদের 7, এখানে তোমাদের 3 2, তো 7 দিয়ে যাবে, তার মানে 87 পয়েন্ট সামথিং অ্যান্সার হবে আমাদের। কারণ দেখো 5 7 35, এখানে 37 আছে, সো 7 দিয়ে যাবে। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো আর করতে হলো না, ভাগটা বেশি দূর আমাদের করায়নি, ঠিক আছে। তো 87.29 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, দারুণ অঙ্ক মানে ক্যালকুলেশন বাজে। চলো নেক্সট, পরের প্রশ্ন দেখো, একটি নৌকা স্রোতের অনুকূলে 30 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 24 কিলোমিটার 2 ঘন্টা 27 মিনিট সময় নেয়। স্রোতের অনুকূলে 30 কিলোমিটার আর স্রোতের প্রতিকূলে কত, 24 কিলোমিটার। এটা অনুকূল, এটা প্রতিকূল, আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম, এটা ডাউনস্ট্রিম, এটা আপস্ট্রিম। কত সময় নিচ্ছে, 2 ঘন্টা 27 মিনিট। এটাকে মিনিটে কনভার্ট করো, মিনিট, পুরোটা লেখো মিনিটে। মিনিট কনভার্ট করলে কত হয়, দেখো 120 আর 27, মানে 147 মিনিট লাগে, ঠিক আছে। এবার এটা স্রোতের অনুকূলে আসছে 10 আর প্রতিকূলে যাচ্ছে কত, 4 কিলোমিটার। আচ্ছা, 37 মিনিট সময় লাগছে। কত সময় লাগছে, 37 মিনিট। দেখো এখানে আমরা ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছি, যদি ট্র্যাডিশনাল উপায় করি তাহলে গন্ডগোলে পড়বে। একটা কাজ করে এই অনুকূলটাকে সেম বানিয়ে নাও, তাহলে এটা কত, 3 দিয়ে গুণ করো, এটা কত হয়ে যাবে, এটা 30-এ কনভার্ট হয়ে যাবে। এটা এগুলো সব কটাকে তোমাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটা হবে 12, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, এটা তোমাদের কত হয়ে যাবে, 7 3-এ 21, 3 2 9 111, ঠিক আছে। এটা সব মিনিটে আছে। তাই যদি বিয়োগ করো, দেখো এটা কেটে বেরিয়ে যাচ্ছে, তাহলে প্রতিকূলই পড়ে থাকছে, আর এখানে প্রতিকূলেই জিজ্ঞেস করেছে, ওই জন্য এই প্রতিকূলটাকে নিয়ে নিলাম। তাহলে 24 আর 12 বিয়োগ করলে কত হচ্ছে, 12 কিলোমিটার, সে যাচ্ছে কত, 147 আর 111, মানে 36 ঘন্টায়, সরি 36 ঘন্টায় নেই, এখানে তো মিনিট আছে, 36 মিনিটে যাচ্ছে, ঠিক আছে, 36 মিনিটে যাচ্ছে। তোমাদের বলেছে গতিবেগ কত, তাহলে দেখো 36 মিনিটে ও যায় 12 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত যাবে, 12/36। আর যখন আমরা গতিবেগ বার করি তখন 1 ঘন্টায় বার করি, মানে 60 মিনিটে বার করি, তাহলে 60 মিনিটেও কত হয়ে যাবে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 3 ভাগ 60/3 মানে 20। অ্যান্সার আমাদের হবে কত, 20 কিলোমিটার পার আওয়ার, কারণ এটা 20 কিলোমিটারে কনভার্ট হয়ে গেছে। 60 মিনিট মানে 1 ঘন্টা, তো 20 কিলোমিটার পার আওয়ার তোমাদের অ্যান্সার হবে। কত স্পিডে দেখো এই অঙ্কটাকে করা যায়, এভাবে এই অঙ্কটাকে করতে পারো। পরের প্রশ্ন দেখো, এটাকে সলভ করো দেখি তোমরা, ঠিক আছে, চলো করো। একটা নৌকা স্রোতের অনুকূলে 40 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যাচ্ছে। তো 40 কিলোমিটার অনুকূলে, প্রতিকূলে 30 কিলোমিটার, কত সময় লাগছে, 3 ঘন্টা 20 মিনিট। এটাকে মিনিটে কনভার্ট করে নাও, ঠিক আছে। তো 318, 180 + 20 মানে 200 মিনিট। আবার স্রোতে অনুকূলে যাচ্ছে সে 20 কিলোমিটার আর প্রতিকূলে যাচ্ছে সে কত, 5 কিলোমিটার, 1 ঘন্টা সময় নিচ্ছে, মানে 60 মিনিট টোটাল। বার কী করতে পারে, অনুকূলে বার করতে বলেছে। মনে করে দেখো আগেবার প্রতিকূল বার করতে বলেছিল,
তো অনুকূলে বার করতে বলেছে মানে আমরা কী করবো, অনুকূলটাকে রেখে দেবো, প্রতিকূলটাকে বাদ দিয়ে দেবো। প্রতিকূলে এটা 30 আছে, একে 30 মারার জন্য কী করবো, এখানে 6 দিয়ে গুণ করবো, একে 6 দিয়ে গুণ মানে এখানে 6 দিয়ে গুণ, এখানেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। সো অ্যান্সার কী হচ্ছে দেখো, এখানে 30 কেটে বেরিয়ে যাবে, দেখো এটা তার প্রতিকূলে থেকে যাবে। এটা কত হচ্ছে 40, এটা কত হচ্ছে তোমাদের 6 দুগুণ 120, তার মানে 40 থেকে 120 বাদ যাবে, তার মানে কত হবে, 40 থেকে 120 বাদ গেলে হচ্ছে 80, ঠিক আছে। আর এটা দেখো 360, ঠিক আছে, এটা কত 360 থেকে 200 বাদ গেলে কত হচ্ছে 160, কত হচ্ছে 160, তার মানে 80 কিলোমিটার যাচ্ছে সে 160 মিনিটে, তার মানে 160 মিনিটে সে যা 80 কিলোমিটার, 1 মিনিটে সে যাবে 80/160, ঠিক আছে। আর তোমাকে ঘন্টা বেগ বার করতে বলেছে, মানে 60 মিনিটে কত যাবে, অর্থাৎ 1 ঘন্টায় কত যাবে। দেখো 2/60/2 মানে 30 কিলোমিটার/আওয়ার অ্যান্সার হবে। দেখো কত ইজিলি আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। তো এই টাইপের কোশ্চেন যদি তোমাদের পরীক্ষায় পড়ে, তোমরা আর ঘাবড়াবে না, এইভাবে অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। চেষ্টা করবে ভ্যালুগুলো এমন দেওয়া, দেখো এটা অলরেডি রেলের পরীক্ষা, এই প্রশ্নটা যেটা আমি এখন দিয়েছি এটা রেলের পরীক্ষায় পড়া প্রশ্ন, অলরেডি 2000 এই তোমাদের 25-এর যে লাস্ট যে এক্সাম তাতে কিন্তু গ্রুপ ডিতে এটা পড়া প্রশ্ন এটা, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, এই টাইপের প্রশ্ন তোমাদের থার্ড আগস্ট, 4th আগস্ট প্রত্যেকটা শিফটে জিজ্ঞাসা করা হয়েছে। বলছে একটা সেল চলাকালীন 50% সামগ্রী 35% লাভে বিক্রি করলো। দেখো এর 2-3টে পদ্ধতি আছে, আমরা এখানে তোমাদের ডিজিসামে করাবো। এর একটা পদ্ধতি হয় JSM, জুনিয়র স্যাটিসফ্যাকশন মেশাম, আর একটা পদ্ধতি হয় ডিজিসাম, একটা পদ্ধতি হয় নর্মাল পদ্ধতি, ঠিক আছে, বেসিক পদ্ধতি, সেটাতেও করতে পারো, বিশাল বড় সলিউশন হবে। তো আমি এখানে ডিজিসামে তোমাদের করাবো। তো ডিজিসাম বা ডিজিটাল সাম, সেখানে কি বলছে যে 50% তুমি 45 টাকা লাভে বিক্রি করেছো, ঠিক আছে, প্লাস অবশিষ্টাংশ তুমি কি করেছো, অবশিষ্টাংশ, আচ্ছা অবশিষ্টাংশ মানে কি, অবশিষ্টাংশে অবশিষ্টাংশের 30%, মানে 50% যদি বিক্রি করে ফেলো তাহলে অবশিষ্টাংশ হচ্ছে বাকি 50, সেই 50%-এর 30% মানে কত, 15%, ঠিক আছে। সেই 15টা তুমি কি করেছো, তুমি 27% লাভে বিক্রি করেছো। আর বাকি অংশ তাহলে 50 আর 15 65 থেকে 100 থেকে 65 বাদ দিলে হয় 35, বাকি কত আছে 35%, ভালো করে বোঝো, টোটাল তো 100, প্রথমে তুমি 50টা বিক্রি করেছো, তারপর তুমি 15টা বিক্রি করো, তার বাকি থাকলো কত 35টা, সেটা তুমি কি করেছো 43% তুমি কি করেছো ক্ষতিতে বিক্রি করেছো। আর ক্ষতি বললে এখানে মাইনাস হবে, আমি যোগ লিখে দিয়েছিলাম, ক্ষতি বললে কী হবে, যেখানে ক্ষতি পাবো সেখানে কী লিখবো, মাইনাস করে দেবো এটাকে, ঠিক আছে। এবার কী করবে, ডিজিট সাম দেবো। দেখো নিচের ডিজিট সাম তো কিছুই নেই, আশা করি বোঝাতে পারছি। নিচের ডিজিট সাম 100 তো একই হবে, ওপরের ডিজিট সামগুলো দেখো, এবার 4 আর 5-এ 9 যদি কারো ডিজিট সাম হয়, সেটা যদি কারোর সঙ্গে গুণ করো টোটালটা ডিজিট সাম 9ই আসে, তো 9ই হবে, ঠিক আছে, প্লাস 2 আর 7 দেখো 9 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে টোটালটা ডিজিট সাম 9 চলে আসবে, এটা 9, এটা দেখো এটা কত হচ্ছে 4 আর 3-এ তোমাদের 7, এখানে আর 9 নেই, তো 4 আর 3-এ 7, আর এটা দেখো 5 আর 3-এ তোমাদের 8, ঠিক আছে, 8 আর 7-এ হচ্ছে তোমাদের 8 সাথে 56 মানে 5 56 মানে 5 + 6 মানে হচ্ছে 11 মানে তোমাদের 2, এই ডিজিট কত আসবে তোমাদের 2, ঠিক আছে। তার মানে এটা কি আসবে তোমাদের, দেখো ডিজিট সামের ক্ষেত্রে 9 তো কোনো ফ্যাক্টর হবে না, ডিজিট সামের ক্ষেত্রে ফ্যাক্টর কী হবে -2, মানে টোটালটা যে ডিজিট সাম বেরোবে সেটা ডিজিট সামে কত বেরোবে তোমাদের -2, তার মানে -2 যখন ডিজিট সাম মাইনাসে বেরোয় তখন কী করতে হয়, একে 9 থেকে বিয়োগ করে নিতে হয়, তখন আসল ডিজিট সামটা প্লাসে বেরোয়, সেটা কত আসবে 7। তো দেখে নাও কার ডিজিট সাম প্লাসে আছে, 7 আছে, এটা দেখো এই ডিজিট সাম তো 7 নয়, 5 থেকে 6, এই ডিজিট সাম কত 5 থেকে 6 থেকে 7, এটাই অ্যান্সার হবে। এই ডিজিট সাম কত 2, তো এটা অ্যান্সার নয়, এই ডিজিট সাম কত 3, এটা তো অ্যান্সার নয়। তো কারেক্ট অ্যান্সার হবে দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এভাবেও তোমরা অঙ্কটাকে করতে পারো। দেখো এই টাইপের অঙ্ক তোমার যদি মনে আসে এটাতেই খাটবে, অন্য কোটাতে খাটবে না তা নয়, আমি এইটা তো মানে এই সেম টাইপটা পরীক্ষা পড়েছে, ঠিক আছে। তো আমি গতবারের একটা কোশ্চেন তোমাদের তুলছি যেখানে আমি ডিসাম লাগিয়ে করবো, সেটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, 2025-এর প্রশ্ন, মানে 2024-এর, সরি 2025 তো পরীক্ষা চলছে, 2024-এর প্রশ্ন, ঠিক আছে, মানে এই জাস্ট এই যে ডিসেম্বর জানুয়ারিতে যে পরীক্ষাটা হয়ে গেল তার প্রশ্ন 16 দাগে আছে। চলো কি বলছে দেখো, বলছে এটা কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে ডাইরেক্ট পড়া প্রশ্ন, ঠিক আছে। বলছে 40% সামগ্রী 25% লাভে বিক্রি করা হয়েছে, তো 40% সামগ্রী 25% লাভে তুমি কী করেছো, তুমি বিক্রি করেছো। অবশিষ্টাংশের 50%, ঠিক আছে, অবশিষ্টাংশে 50% মানে কত, অবশিষ্টাংশ কত আছে 60% 50% মানে কত 30টা, এই যে 5 6 30, তো 30টা তুমি কী করেছো 18% লাভে বিক্রি করেছো।
আর বাকি অংশে তুমি ক্ষতিতে পড়েছো। বাকি অংশ মানে কত? 40 + 30, 40টা বিক্রি হয়ে গেছে 100-র মধ্যে, তারপরে 30টা বিক্রি করেছো, 70টা বিক্রি হয়ে গেছে, বাকি কত থাকছে? 30টাই থাকছে। সেটা তুমি কী করেছো? 20% ক্ষতিতে বিক্রি করেছো, ওই জন্য মাইনাস মেরেছি। আমি দেখে নিতাম ক্ষতি আছে এখানে, সো আমি মাইনাস মেরেছি। এবার দেখো নিচের ডি সাম তো একই আসবে, একের তো কোনো কিছু ভ্যালু নেই। এক মানে আমরা যখন ভাগ করি তখন একের কোনো ভ্যালু আমরা ধরি না, ঠিক আছে? তো এবার দেখো ডি সাম কী আসবে, দেখো তাহলে ওপরের পার্টটার দেখো 5 আর 2 কত 7, 7 4 কত 28, 28 মানে 2 + 8, 2 + 8 মানে ডি সাম কত আসবে 1। এখানে কত আসবে? এটা দেখো 9, তার মানে ডি সাম টোটাল কত আসবে? 9ই আসবে, ঠিক আছে? 8 আর 1 9, 3 নং 27, 27 মানে 2 + 7 মানে 9, তো ডি সাম 9ই আসবে। যখনই কোনো কিছু এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করছো যা ডি সাম নয়, তো পুরো ভ্যালুটা ডি সাম 9ই করে দেয়। এটা কত আসবে? 3 × 2 = 6, ডি সাম কী আসবে? 6 আসবে, ঠিক আছে? এখানে যদি করো তুমি 9 আর 1 10, 10 - 6 মানে এটা কত আসছে আমাদের? 4 আসবে। বা তুমি আরেকভাবে করতে পারো, যদি ডাইরেক্ট এটা করলেও 4 আসবে, এটা তো এভাবে করতে পারো। বা তুমি 9কে যদি অমিট করে দাও তো 1 - 6 মানে -5। আর আমি কি বলেছি? মাইনাস যখন আসবে তখন তুমি কী করতে পারো? ওই মাইনাস ভ্যালুটাকে 9 সঙ্গে 9 থেকে বিয়োগ করে দিলে তোমার 4 আসবে। এই 4টা হচ্ছে পজিটিভ। বা তুমি 9 আর 1 10 - 6 করলে তোমার 4ই আসবে। সো 4ই আসবে তোমার ডি সাম। কার ডি সাম 4 আছে সেটা অ্যান্সার। তাকে 1 + 1 2, এটা ডি সাম তো 4 9। এটাও ডি সাম দেখতে পাচ্ছ 4 9, এর ডি সাম 4, এটাই অ্যান্সার হবে। ডি সাম দেখো 4 9, তো ডি সাম নট বি অ্যান্সার। তো সি উইল বি দ্য কারেক্ট অপশন হিয়ার, ঠিক আছে? দেখো কত ইজিলি আমরা কিন্তু উত্তর দিতে পারলাম, উইদিন সেকেন্ডে কিন্তু অ্যান্সার দেওয়া যায়। এর জেএসএম মেথড আছে, একটু টাফ মেথড, মানে টাফ নয়, যখন ভ্যালু ভালো দেয় তখন ওই মেথডটা খুব ভালো, নইলে সময় লেগে যায়, ঠিক আছে? কিন্তু বেসিক মেথড থেকে জেএসএম ভালো, জেএসএম থেকে এটা ভালো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদের একটু বলি, এই অঙ্কটায় না এই 13টা অ্যাকচুয়াল অ্যান্সার নয়, ঠিক আছে? আমার মানে যিনি এখানে আছেন উনি আমাকে একবার অ্যালার্ট করলেন যে এই অঙ্কটাতে যেটা এখানে মিস্টেক হয়েছে সেটা হচ্ছে অপশানে মিস্টেক আছে। এটার অ্যাকচুয়াল উত্তর তোমাদের যেটা এনসিইআরটিতে, মানে সরি তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে যেটা দেওয়া ছিল এবং সেটাই কারেক্ট অ্যান্সার, আমি এটা করেও দেখাবো, 9.4, ঠিক আছে? 9.4। এখন 9.4-এও কি তোমাদের ইউনিট ডিজিট, মানে সরি ডি সাম 4 হবে? হ্যাঁ 4ই আসবে। এখন 9কে বাদ দিলে 4ই থাকে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। মানে আমরা এখানে অ্যাকচুয়াল সলভ করিনি, তো ওই জন্য বুঝতে পারিনি যে এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে সেটা ভুল ছিল। বাট অ্যাকচুয়াল কোশ্চেন্সে অ্যান্সার 9.4 ছিল। এবার কী করে 9.4 হয়, চলো একবার আমরা ডাইরেক্ট করে দেখি, কারণ আমারও একটু মনটা খুঁতখুত করছে, ঠিক আছে? এবার করে দেখা যাক, চলো এখানে করা যাক। এখানে তোমাদের বলেছে যে তো যে 40%, আমি ইংলিশ দেখি, এখানে 80 লাগে, 40% 25%-এ তোমাদের হবে। তাহলে 40%, 40 = 25, তার মানে 1000 টাকা গড়ে নিচ্ছি। এটা তোমাদের অবশিষ্টাংশ মানে কত? 30। তো 30টা তোমাদের 18-তে, ঠিক আছে? তার মানে 540 টাকা। আর বাকি সমান মানে 30, এটা তোমাদের নেগেটিভে যাবে, ইন্টু 20-তে, তার মানে তোমাদের কত হবে? 600। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে 1540 থেকে 600কে বাদ দিলে তোমাদের হয় হচ্ছে 940। 940 এটা টোটাল ভ্যালু। তাহলে 100 সমানের একটার ভ্যালু কত হবে? 100 যে তোমাদের তার একটার ভ্যালু কত হবে? 9.4। তাহলে অ্যান্সার আমাদের 9.4 হবে। এটাও একটা কুইক জুগারু বলতে পারি। এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজের দিয়ে করলাম। এটা আমি ওটাকে জেএসএম দিয়ে করা যায়, ডাইরেক্ট বেসিকে করা যায়, ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করা যায়, ডিসাম দিয়ে করা যায়। আমি এখানে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করলাম। দেখো ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করলেও স্পিডে বেরোয়। দেখো ওয়েটেড অ্যাভারেজ, ঠিক আছে? ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা যদি জানা থাকে তো ওয়েটেড অ্যাভারেজ দিয়ে করা এটা, ঠিক আছে? এটা ওয়েটেড অ্যাভারেজের ফর্মুলা, সেটা দিয়েও করা যায় এখানে, ঠিক আছে? অনেক রকম পদ্ধতি আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? 9.4। এরাও স্পিডে অ্যান্সার দিচ্ছে, তো 9.4ই 9.4ই অ্যান্সার হবে, ঠিক আছে? তোমরা এটাকে 9.4ই করে নিও, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, রোমানের ইনকাম 45,000 টাকা, সে 12.5% অফ হিজ ইনকাম সেভ করে। ইফ হিজ ইনকাম ইনক্রিজ বাই এত অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই এত, দেন হিজ সেভিংস উইল বি। দেখো এই ধরনের প্রশ্নে আমরা যদি টোটাল সলভ করতে যাই তাহলে মাথা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে? কারণ এখানে দেখো ডাইরেক্ট তোমাকে টাকা দিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করতে বলেছে, ঠিক আছে? এবার একটা জিনিস ভালো করে দেখো, এবং প্রত্যেকটার ভ্যালু সেম টু সেম নেই এখানে। এই যে তোমাদের মেন যেটা এখানে আছে এইটাকে খেয়াল করো। মেন এখানে কত আছে? 45,000। তার মানে 45,000 ইন্টু সামথিং করে করে আমরা অ্যান্সার বার করব। আর এই ভ্যালুটা কিন্তু 9 দ্বারা ডিভিজেবল, তার মানে অ্যান্সারে যেটা 9 দ্বারা ডিভিজেবল হবে সেটাই উত্তর হবে। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা তো 9 দ্বারা ডিভিজেবল নয়। 2 আর 1 3 সরি 5 আর 1 6, 6 আর 2 8, এটা 9 দ্বারা ডিভিজেবল নয়। 5 আর 2 7 আর 2 9, এটা 9 দ্বারা ডিভিজেবল। দিস ক্যান বি দ্য অ্যান্সার। এটা তো অ্যান্সার নয়, তার মানে এটাই একমাত্র অ্যান্সার, ঠিক আছে? তাই দেখো কত ইজিলি আমরা কিন্তু উত্তরটাকে দিতে পারি।
বোঝাতে পারছি? ইয়েস অর নো বলো। নেক্সট পরের প্রশ্ন দেখো, এখানে একটা ট্রিক দেখাচ্ছি তোমাদের। এটাও এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ছে, হাফ ইয়ারলিটা একটা ট্রিক দেবো, চিন্তা নেই। এটা তোমাদের ডাইরেক্ট প্রশ্ন। জসপ্রীত বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 12,800 টাকা জমা রেখেছো। সে 2 বছর পর জসপ্রীতের মোট টাকা কত হবে? তার মানে বেসিক্যালি আমরা কী করবো, 12,800 ইন্টু 105 ইন্টু 105, 105% ইন্টু 105%। প্রথম ইয়ারে 105%, পর ইয়ারে 105, কারণ 5 টাকা চক্রবৃদ্ধি হচ্ছে, মানে 100 টাকা যদি তোমার প্রিন্সিপাল হয়, তাহলে প্রথম বছরে 5 টাকা চক্রবৃদ্ধি হবে, মানে 105% হয়ে যাবে সেটা। তার পরের বছর এর ওপর আবার 105% হবে, ওই জন্য 105%, 105% দুবার করতে হবে। ঘটনা হচ্ছে এই ক্যালকুলেশনটা করাটা চাপের ব্যাপার, আর কিছু না, ঠিক আছে? এই জন্য আমি একটু আগে তোমাদের কী বলেছি, যে ক্যালকুলেশন টাফ, অঙ্ক সোজা, কিন্তু মানে সেই অঙ্ক যেন থাকে তোমাদের, অসুবিধা নেই কোনো, ঠিক আছে? এটাকে তাও তুমি করতে পারবে, ক্যালকুলেশন টাফ থাকলেও তুমি কিছু না কিছুভাবে ম্যানেজ করতে পারবে। চাইলে তুমি যোগ গুণ করে দেখতে পারো, 128 ইন্টু 105, তারপর আবার 105 দিয়ে গুণ করে, টাইম যাবে, কিন্তু সলভ করে আসতে পারবে। এই অঙ্কগুলোকে লাস্টে রাখবে যদি কোনো ট্রিক তোমার মাথা না আসে। ট্রিক কি? ট্রিক হচ্ছে দেখো, এর মধ্যেও দেখো 3 আছে, এই অঙ্কটা 3 দ্বারা ডিভিজিবল, এই সংখ্যাটা, এই সংখ্যাটাও দেখো 3 দ্বারা ডিভিজিবল। তার মানে 3 ইন্টু 3, মেন অ্যান্সার 9 দ্বারা ডেফিনেটলি ডিভিজিবল হবে। তো যে অঙ্কটা 9 দ্বারা ডিভিজিবল সেটাই উত্তর। দেখো যদি ডিজিট সাম চেক করার নিয়ম হচ্ছে, যখন 9 থাকবে সেগুলোকে আমরা দেখতে পাবো না। তো 7 আর 3 হচ্ছে 10 আর 1 11, মানে 2 এর ডিজিট সাম, এটা অ্যান্সার 9, ঠিক আছে? 5 আর 4 9, তো কেটে বাদ দিয়ে দাও, 2 আর 3 আর 4, এটা ডিজিট সাম 4, এটা অ্যান্সার 9। 4 4 3 12, 12 আর 13, 13 আর 2 হচ্ছে তোমাদের কত, 15, 5 আর 6, এটাও অ্যান্সার 9, কারণ 6 ডিজিট সাম হচ্ছে। এটা দেখো 4 আর 5, 5 আর 6, 6 আর 7, 7 আর 2 9, তো এটাই অ্যান্সার, কারণ এই ডিজিট সাম 9 হচ্ছে, 9 মানে এটা 9 দ্বারা ডিভিজিবল। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস ইয়ার। দেখো কত ইজিলি আমরা কিন্তু অ্যান্সার করতে পারতাম, মানে পারলাম। এবার এর শর্টকাট অনেক টাইপের হয়। শর্টকাট কি, যেমন ধরো এখানে তোমাদের 5% বলেছে, 5% মানে কত, 1/20। তার মানে ফার্স্ট ইয়ারে আমাদের কী হবে, 20 থেকে 21 হয়ে যাবে, কারণ 20 টাকা উপরে 1 টাকা সুদ। পরের বছর কী হবে, 20 থেকে 21 হবে, ঠিক আছে? এখানে আমাদের হবে 400, এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে 21 স্কোয়ার, মানে 441। এখন তোমার 21 স্কোয়ার মুখস্থ না থাকলে অসুবিধা হবে। এই 400-র ভ্যালু এখানে দেওয়া রয়েছে, দেখো 12,800 টাকা, ঠিক আছে? তো 0 0 কাটলো, 3 আর 2 32, একে তোমাকে কী করতে হবে, 32 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি অ্যান্সার পাবে। এখন ইউনিট ডিজিট চেক করলেও তোমার অ্যান্সার হতো যদি 2 না থাকতো। দেখো 2 1 2, তো যার লাস্টে 2 থাকবে সেটা অ্যান্সার, কিন্তু ঘটনা হচ্ছে অনেকগুলোর লাস্টে 2 আছে, এটা সো অ্যান্সার করাটা একটু চাপের। কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, আমরা আরেকভাবে অ্যান্সার করতে পারি, সেটা হচ্ছে দেখো, আমরা যদি ধরে নেই যে এটা, দেখো আমরা 32কে কী করে করতে পারি, এটা গুণটা কী করে করতে পারি, 441কে দুটো পার্টে ভাগ করে দাও, 400 3টে পার্টে, 400 × 40 + 1। এবার দেখো এর গুণফল করলে কত হচ্ছে, 4 2 8, 3 4 12, ঠিক আছে? আচ্ছা, এটার করলে কত হচ্ছে, 0, 4 2 8, 4 3 12, এটা করলে কত হচ্ছে, 32। তো কী করো, এই সব কটাকে যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। তো কত হচ্ছে, এটা দেখো 2 8 আর 3 হচ্ছে 11, তো লাস্ট দুটো ডিজিট আমার বেরিয়ে গেছে 11, তখন আমার এটা আর এটা কেটে যেত, এই দুটো আমার থেকে যেত, তখন তখন আর একটা বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, দেখো এখানে ভালো করে, 11 হাতে হলো 1, 2 আর 1 3, 8 আর 3 11, তারপরে লাস্টে আমাদের কত থাকবে, 112 থাকবে। 112 একটাই অপশানে আছে, মার্কেট। তো তোমার যদি কোনো অপশান নাও থাকতো, তুমি কিন্তু এইটুকু করে অ্যান্সার বার করতে পারতে, যেটা মেথড নম্বর 2, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার আমি বসিয়ে দিচ্ছি এখানে, এইটা আমাদের অ্যান্সার হবে। তো আমি লাস্টে 3টে ডিজিটকে বার করে অ্যান্সার বার করতে পারতাম, বোঝাতে পারছি? এরকম ধরনের ট্রিকের জন্য দেখো আমাদের একটা কোর্স চলছে, আমি বলে দিই তোমাদের। দেখো এইটা হচ্ছে তোমাদের কোর্স, এটা তোমাদের যে ম্যাথ, পাটিগণিত এবং অ্যাডভান্স করানো হয়েছে। অ্যাডভান্স আমাদের অনেকটা এগোনো হয়েছে। পাটিগণিত তোমাদের এখন 3 নম্বর চ্যাপ্টার চলছে, সেটা হচ্ছে পার্সেন্টেজের চ্যাপ্টার এখন চলছে। আমাদের SI/CI কম্পাউন্ড ইন্টারেস্ট এখনও করানো হয়নি। এই পার্সেন্টেজ চ্যাপ্টার শেষ হলেই আমরা SI/CI এবং কম্পাউন্ডই করাবো। প্রথম কথা, আমাদের প্রফিট অ্যান্ড লস এবং তোমাদের বাকি যে এজ, এই দুটো শেষ হয়ে গেছে। পার্সেন্টেজ চলছে, পার্সেন্টেজও খানিকটা এগিয়ে গেছে। তোমাদের এখন ফ্রি ভিডিও দিচ্ছি বলে এই ভিডিওতে, এই কোর্সটাতে ভিডিও দেওয়া হালকা সময়ের জন্য একটু হল্ট করা হয়েছে, মানে সাময়িক সময়ের জন্য একটু বন্ধ করা হয়েছে। 10 তারিখের পর থেকে এই কোর্সটা আবার রিভাইভ করবে তোমাদের, ঠিক আছে? আমাদের সায়েন্স কোর্সে দেওয়া শেষ, কী বলে, তোমাদের মেটেরিয়াল দেওয়া শেষ, ওটার ভ্যালিডিটি তোমাদের মে 2027 অবধি আসবে। এরও ভ্যালিডিটি তোমাদের মে 2027 অবধি আছে, কিন্তু আমি তোমাদের এই ভ্যালিডিটি বাড়িয়ে দেবো, ঠিক আছে? এই ভ্যালিডিটি তোমাদের বাড়বে। তোমরা যদি আজকে কেনো, তাহলে তোমরা দেখবে এই ভ্যালিডিটিটা তোমাদের পরের বছর অগস্ট অবধি হয়ে গেছে, ঠিক আছে? শুধু এই ব্যাচটার জন্য।
সায়েন্সের জন্য নয়, কারণ সায়েন্সের ব্যাচ আমাদের মে অবধি থাকবে, সায়েন্সের ব্যাচ আমাদের মে 2027 অবধি থাকবে। অগস্টের ব্যাচ এই ম্যাথ ব্যাচটার যে ভ্যালিডিটি সেটা আমরা অগস্ট 2027 অবধি করে দেবো। এবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের একটা কম্বো ব্যাচও আছে, সেটা হচ্ছে সায়েন্স প্লাস ম্যাথের ব্যাচ, ঠিক আছে, সায়েন্স প্লাস ম্যাথ। এটারও যে ভ্যালিডিটি যারা আজকে কিনবে তাদের জন্য আমরা অগস্ট 2027 অবধি করে দেবো, ঠিক আছে, অগস্ট 2027 অবধি করে দেবো। এটা কারণ আছে, কারণটা বলে দিই, সেটা হচ্ছে যে এই ব্যাচ দুটোতেই ম্যাথ আছে, সেই জন্য ভ্যালিডিটি বাড়ানো হচ্ছে। সায়েন্সটার ভ্যালিডিটি, যে সায়েন্স যে ব্যাচ যেটা তোমাদের কম্বো ব্যাচ, তাতেও তোমাদের ভ্যালিডিটি আমরা অগস্ট 2027 অবধি করবো। যারা আগে কিনবে তাদের জন্য নয়, যারা আজকে কিনবে তাদের জন্য, যারা আজকে কিনবে তাদের জন্য, ঠিক আছে। তাই জন্য কী হচ্ছে, ভ্যালিডিটি তোমাদের বেড়ে অগস্ট 2027 অবধি তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার। চলো নেক্সট আমরা পরেরটায় যাচ্ছি, পরের কোশ্চেন্সে। এখানেও তোমাদের ওই শর্ট ট্রিক এবং লং ট্রিক দুটো দিয়েই কোশ্চেন্স করানো হয়েছে। কেন শর্ট ট্রিকটা কোথা থেকে আসছে সেটাও তোমাদের আমি করিয়েছি, ঠিক আছে, মানে করাবো, যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে তাতে করানো হয়েছে। ওকে, চলো নেক্সট। এটার ভ্যালিড তোমাদের টাকা আছে তোমাদের 599 টাকা। এটার ওখানে ওইটাই দেওয়া আছে 599, ডাইরেক্ট পেমেন্ট করলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি ব্যাচটা 1000 টাকার ব্যাচ, ঠিক আছে, ডিসকাউন্ট করি ওখানে প্রাইস 599 লাগানো আছে। ওকে, চলো নেক্সট। দেখো পরের প্রশ্ন, এখানে বলেছে যদি 5টি কোম্পানি দ্বারা মোট তৈরি হওয়া মোবাইলের সংখ্যা 20,000 হয়, ঠিক আছে, 5টি কোম্পানি দ্বারা মোট তৈরি হওয়া মোবাইলের সংখ্যা কত বলেছে? 20,000। আচ্ছা, 1 মিনিট, ঠিক আছে। এখানে বলেছে পার্সেন্টেজ অফ ডিস্ট্রিবিউশন অফ মোবাইল ম্যানুফ্যাকচার্ড, যতটা ম্যানুফ্যাকচার করা হয়েছে সেইটা ডিস্ট্রিবিউশন এখানে রয়েছে। আচ্ছা ঠিক আছে, ছোটো করে নিই। আচ্ছা, তার মানে এই জায়গায় কতটা মোবাইল মানে তোমাদের এখানে তৈরি হয়েছে সেটা হচ্ছে 20,000 মোবাইল তৈরি হয়েছে। এই 20,000 মোবাইলের মধ্যে 10% তোমাদের এ তৈরি করেছে, এই দেখো এখানে দেওয়া রয়েছে নীলকালি। বি তৈরি করেছে 15%, যে দেখতে যেহেতু ছোটো সেটা আমি লিখে দিচ্ছি। সি তৈরি করেছে এইটা, ডি তৈরি করেছে এটা, আর ই তৈরি করেছে তোমাদের হচ্ছে এইটা। আর এইটা কি, এটা হচ্ছে কতটা বিক্রি হয়েছে, এটা হচ্ছে তৈরি হওয়া, তৈরি কতটা করেছে এই, আর বিক্রি কতটা হয়েছে তার মধ্যে সেম। এটা হচ্ছে তোমাদের এ, এটা হচ্ছে তোমাদের বি, এটা হচ্ছে তোমাদের সি, এটা হচ্ছে তোমাদের ডি, এটা হচ্ছে তোমাদের ই। কোথায় লেখা আছে? এই জায়গায় লেখা আছে, ছোটো এ বি সি ডি করে কালারগুলো লেখা আছে, ছোটো হয়ে গেছে। আর এখানে আমি ইংরাজি রাখতে পারিনি, কারণ ইংরাজি রাখলে আর জায়গা থাকছিল না, ঠিক আছে, কিছু করার নেই। এবার এখানে কি বলেছে দেখো, বলেছে যে 5টি কোম্পানি মোট তৈরি হওয়া মোবাইলের কত? 20,000। তাহলে 2025 টোটাল হিসেবটা 2025-এরই হিসেব। 2025 সালে ডি কর্তৃক তৈরি হওয়া মোবাইল 2000, দেখো টোটাল মোবাইল তৈরি হয়েছে 20,000, তার মধ্যে ডি এর কোনটা, ডি তৈরি করেছে 30%। তার মানে 20,000-এর 30% কে তৈরি করেছে? ডি তৈরি করেছে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল ডি এর জায়গায়। আর বলছে সি কর্তৃক বিক্রি হওয়া, দেখো সি 20,000-এর মধ্যে কত পার্সেন্ট তৈরি করেছে? সি 20,000-এর মধ্যে 20% তৈরি করেছে। তাহলে 20,000-এর 20% তৈরি করেছে হচ্ছে সি, আর যেটা তৈরি করবে তারই তো পার্সেন্টেজ বিক্রি করবে। তাহলে তার কত পার্সেন্ট বিক্রি করেছে? সি 25% বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে ভালো করে ভাবো, এটা একটা নিলেই হয়ে যাচ্ছে, কারণ ডি এর শুধু তৈরি করাটা বলেছে, আর সি এর বলেছে বিক্রি হওয়া, যা তৈরি করবে তারই তো বিক্রি করবে, বুঝতে পারছি। তাহলে তার কত পার্সেন্ট বিক্রি হয়েছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো রেশিও নিতে বলেছে। তো রেশিও মানে বেসিক্যালি কি, এই, ঠিক আছে। তো এই 20 তো কেটে বেরিয়ে যাচ্ছে, এই 100 তো কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কাটাকুটি করো, এখানে 5 6 30, 5 4 20, 4 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 25, ঠিক আছে। সো 25 এখানে কেটে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। সো অ্যান্সার আমাদের হচ্ছে 6:1। ঠিক করলাম নাকি? 1 মিনিট, 20 কেটে বেরিয়ে গেল, ওকে 100 কেটে বেরিয়ে গেল, 5 6 30, 5 4 20, 4 দিয়ে এটা গেল হচ্ছে 25 এখানে কেটে বেরিয়ে যাচ্ছে। সি এর 25 তো, হ্যাঁ। তো 6:1ই অ্যান্সার হবে। 6:1 আছে কোথাও? না, নেই এখানে। অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার মিস্টেক আছে, তো 6:1 করে নাও তোমরা, ঠিক আছে। 6:1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। প্রত্যেকটা শিফটে আয়দার তোমাদের ডবল পাই চার্ট অথবা তোমাদের সিঙ্গেল পাই চার্ট কিন্তু দেওয়া হয়েছে। বলেছে 2014 সালে বি কোম্পানি যদি মোট 3600টি মোবাইল তৈরি করে থাকে, এটা 2014 সালের এবার গ্রাফ দিয়েছে। 2014 সালে যদি মোট 3600টি, বি কোম্পানি কোনটা? এ হচ্ছে এটা,
বি হচ্ছে এইটা। বি কোম্পানি যদি 3600 মোবাইল তৈরি করে, এটা হচ্ছে তৈরি মোবাইল তৈরির প্ল্যান হচ্ছে 3600, তার মানে এই 15%-এর ভ্যালু হচ্ছে 3600। ঠিক আছে, 15%-এর ভ্যালু হচ্ছে 3600। তাহলে বলেছি ই কোম্পানি কর্তৃক বিক্রি হওয়া মোবাইলের সর্বমোট তৈরি হওয়া মোবাইলের সংখ্যার শতকরা কত ভাগ। দারুণ কোশ্চেন্স করেছে কিন্তু। তাহলে 1%-এর ভ্যালু কত এখানে, 3600 ভাগ 15, আর 100%-এর ভ্যালু কত, ইন্টু 100। এটা করলে আমরা কী পেয়ে যাব, টোটাল তৈরি হওয়া মোবাইল। কারণ দেখো মোট তৈরি হওয়া মোবাইলের সংখ্যাকে কত পার্সেন্ট চেয়েছে, তাহলে মোট তৈরি হওয়ার পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে এইটা হবে আমাদের কত, 3600 ভাগ 15 ইন্টু 100। এটাকে আমরা ক্যালকুলেট করব না, কারণ আমাদের পার্সেন্টেজ চেয়েছে, সো উই উইল নট ক্যালকুলেট হেয়ার, এইভাবেই রেখে দেবো। এবার আমাদের বলছে ই কোম্পানি কর্তৃক বিক্রি হওয়া মোবাইল, ই কোম্পানি কতটা মোবাইল বিক্রি করেছে। দেখো ই কোম্পানির বিক্রি হওয়া মোবাইল হচ্ছে এ বি সি ডি ই, এইটা হচ্ছে ই, কোনটা ই, এইটা হচ্ছে ই। আচ্ছা এখানে বাড়ি করে ফেলি চলো, নাহলে প্রবলেম হবে। তো এখানে 15 দিয়ে কাটলে এটা হচ্ছে 15-2 আর 15-4, 15-2 চলি, 15-4, 400, এত হচ্ছে টোটাল মোবাইল সংখ্যা, হচ্ছে টোটাল হচ্ছে এইটা। এর 25% ই তৈরি করেছে। ঠিক আছে, তাহলে 24,000-এর 25% তৈরি করেছে ই, আর তার মধ্যে ই বিক্রি করেছে এইটা, যেটা তৈরি করবে সেটাই তো বিক্রি করবে। ই বিক্রি করেছে কত, 30%, এর 30% ই বিক্রি করেছে, এর 30% কী করেছে, ই বিক্রি করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে ই করেছে, আর টোটাল সংখ্যাটা কত, টোটাল সংখ্যা হচ্ছে 24,000। ঠিক আছে, কারণ তৈরি হওয়া মোবাইলে বলেছে, তো এইটা কেটে বেরিয়ে যাবে, তার মানে এখান থেকে বেসিক্যালি পার্সেন্টেজ আমাদের বেরিয়ে যাবে। ঠিক আছে, তো পার্সেন্ট এবং ইন্টু আমাদের 100ও একটা আসবে, তো এই 100 কেটে বেরিয়ে গেল। সো 25 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 4, আর 30/4 মানে হচ্ছে 30/4 মানে 15 দিয়ে কাটলে 15/2, 15/2 মানে তো 7.5% বেরোচ্ছে আমার। 7.5% তো কারেক্ট অ্যান্সার। অ্যান্সার কি ভুল আছে, আগেরটারও ভুল ছিল দেখলাম। হ্যাঁ মাফ করো, এখানে প্রশ্নটা মিস্টেকই, মানে প্রশ্নটা নয়, অ্যান্সারগুলোতে যে অপশানগুলো আছে সেগুলো তোমাদের এখানে মিস্টেকেনলি দেওয়া হয়েছে, সেই জন্য এখানে কোনো অপশানই এখানে কারেক্ট নয়। আমি একবার চেক করলাম, তো অ্যান্সার এখানে 7.5%ই আমাদের এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, যদি এখানে কোনো ডাটা দেওয়া থাকতো তাহলে সেই অনুযায়ী আমাদের নিত। ধরো এখানে দেওয়া রয়েছে যে মোট তৈরি করা মোবাইল হচ্ছে 24,000, কিন্তু মোট বিক্রি হওয়া মোবাইল ধরো 16,200। ঠিক আছে, তখন কিন্তু অ্যান্সার অন্যরকম হতো। তখন আমাদের এই 30%টা যা ই তৈরি করছে তার উপর বেস করে হতো না, তখন এই যে এখানে গিভেন ডাটা আছে সেই ডাটার উপর বেস করে হতো। তো কেমন ডাটা দেওয়া রয়েছে সেরকমই কিন্তু তোমাদের এখানে অ্যান্সার আসবে। আমার কথা বোঝাতে পারছি? চলো নেক্সট। আচ্ছা দেখো আর একটা দুর্দান্ত কোশ্চেন্স এখানে বলেছে, নিম্নলিখিত বন্টনের গড় যদি 54 হয় তবে 2x + 3y এর মান বের করে। এই টাইপের একটা প্রশ্ন তোমাদের 4 অগস্টে 3rd শিফটে বা 1st শিফটে জিজ্ঞাসা করা হয়েছিল। ঠিক আছে, ঠিক সেম টাইপের কোশ্চেনটার ডাটা আমি চেঞ্জ করে দিয়েছি। তোমাদের বলেছে দ্য মিন অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন ইজ 54, দেন ফাইন্ড ইট। দেখো আমরা প্রথমে কী বার করব, আমরা প্রথমে বার করব যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে কী বার করতে হয়, প্রথমে দুটো ইকুয়েশন হয়, সেই দুটো ইকুয়েশন বের করে এক্স আর ওয়াই বার করতে হবে, কারণ দেখো দুটো ভ্যারিয়েবল দেওয়া আছে, দুটো ইকুয়েশন গ্যারেন্টি বেরোবে। এবার দেখো প্রত্যেকটা গ্যাপ কত, 20 করে। দেখো এখানেও গ্যাপ 20, এখানেও গ্যাপ 20, আমি লিখছি না, পরপর সব কটার গ্যাপ 20। তো প্রথমটা আমরা কী করব, প্রথমটা আমরা 20 লিখব, তারপরের গ্যাপটা কত হবে আমাদের, প্রথমটার গ্যাপ আমাদের 20 আছে না। আচ্ছা এখানে 20 লিখে লাভ নেই, ওর সাথে 20 লিখিয়ে দিলাম, সুতরাং ফালতু বলতে জায়গা নষ্ট করে লাভ নেই। এবার এদের মিড ভ্যালু বার করো। দেখো 0 থেকে 20, তাহলে মিড ভ্যালু কোনটা, মাঝখানে ভ্যালু কোনটা, 10। তুমি যদি 0 থেকে 20 অবধি গোনো তাহলে মাঝখানে তোমার কী আসবে, 10 আসবে কি আসবে না, তাই না? ইয়েস আর নো বলো। 0 থেকে যদি 20 অবধি গোনো মাঝখানে ভ্যালু কত আসবে, 10। এবার তুমি কি করবে, 10 + 20, এই যে 10 আর এর যে দুটোর মধ্যে ইন্টারভাল কত, 20, 10 + 20 কত হয়, 30। তারপর 30 + 20 কত হয়, কারণ এখানে মিডিয়ামে কী আছে, মিড ভ্যালুর গ্যাপ কত, 40 আর 60-এর গ্যাপ কত, 20। তো 30 + 20 কত হবে তোমাদের, 50, ডাইরেক্ট বেরিয়ে যাবে। 50 + 20, কারণ এখানেও তোমাদের মিড ভ্যালু মানে ইন্টারভাল কত, 20 ইন্টারভাল, 80 আর 60-এর গ্যাপ কত, 20। তো 50 + 20 কত হয়, 70। এখানেও দেখো তোমাদের ইন্টারভাল কত, 20। তো 70 + 20 কত হয়, 90। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এইটা তোমাদের চলে এলো, এটা কী হলো, এটা আমাদের এলো xi।
অর্থাৎ টোটাল যেটা বেরোলো তার মিড ভ্যালুগুলো বেরিয়ে গেলো। দেখো 10 থেকে 20 মিড ভ্যালু কত? 10। 20 থেকে 40 মিড ভ্যালু কত? 30। 40 থেকে 60 মিড ভ্যালু কত? 50। 60 থেকে 80 মিড ভ্যালু কত? 70। 80 থেকে 100 মিড ভ্যালু কত? 90। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো এইটুকু বলো হয়েছে কিনা। এবার একটা ফর্মুলা লাগাবো, বাট আমি ফর্মুলাটা লিখছি না, ফর্মুলাটা ডাইরেক্ট তোমাদের করে দেখাচ্ছি ফর্মুলাটা কীভাবে বেরোয়। ঠিক আছে, এবার একটা জিনিস ভালো করে দেখো যে এই সব কটাকে যোগ করে এই যে এখানে যে ভ্যালুগুলো রয়েছে না, এই যে ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলোর যোগফল এখানে রয়েছে 50। ইয়েস অর নো বলো। তার মানে বেসিক্যালি যে 7 প্লাস 11 প্লাস এক্স প্লাস 9 প্লাস ওয়াই, এইটার ভ্যালু হচ্ছে কত? 50। তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কী হবে? 11 প্লাস 9 20 প্লাস 7 27। 50 থেকে 27 বাদ যাবে, 50 থেকে 20 বাদ গেলে হয় 30, 30 থেকে 7 বাদ গেলে হয় 23। তাহলে আমাদের এক্স আর ওয়াই এর যে ভ্যালু, এক্স প্লাস ওয়াইয়ের একটা সমীকরণ আমাদের বেরিয়ে গেল কত? সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। সেটা আমাদের কত বেরোলো? লিখছি না বারবার। সেটা কত বেরোলো? 23 বেরোলো। এক্স প্লাস ওয়াইয়ের যে ভ্যালু সেটা আমাদের কত বেরোলো? 23 বেরোলো। আশা করি বোঝাতে পারছি কীভাবে আমি বার করছি, ভালো করে বোঝো। এই অঙ্কটা করতে গেলে এই কটা স্টেপই হয়। এই অঙ্কগুলো না ফিক্সড অ্যান্ড ফাইনাল স্টেপ হয়। এই অঙ্কগুলো করতে গেলে এই স্টেপগুলোই তোমাকে ফলো করতে হবে বেসিক্যালি, আর কোনো স্টেপ তেমনভাবে ফলো করা নেই। এবার কি করব? এবার যেটা করব, এই দুটোকে গুণ করব। 7 আর 10 কত হয় আমাদের? 70। 11 ইন্টু 30 কত হয় আমাদের? 330। এক্স ইন্টু 50 কত হয় আমাদের? 50 এক্স। 9 ইন্টু 70 কত হয় আমাদের? 630, মানে 7 নং 63। এটা কত হয়? 90 ওয়াই। ঠিক আছে, এবার দেখো এইগুলোকে আমরা কি করব? আমরা যোগ করব, করে 50 দিয়ে ভাগ করব, করলে এইটা বেরোবে। মনে রাখবে যখন আমরা পরের স্টেপ করছি 70 প্লাস 330, দেখো 70 আর 330 400 চাইলে ডাইরেক্ট করা যায়। ঠিক আছে, প্লাস 50 এক্স প্লাস 630 প্লাস 90 ওয়াই, এইগুলোকে আমরা যদি এদের ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি, টোটাল ফ্রিকোয়েন্সি কত? 50, তাহলে আমাদের কী আসবে? আসবে হচ্ছে তোমার 54। বা তুমি একটা কাজ করতে পারো, 54কে এদিকে লিখতে পারো, এখানে 50 লিখতে পারো, তাও একই আসবে। এই টোটালটাকে যদি 54 দিয়ে ভাগ করো তাহলে তোমার কী আসবে? 50 আসবে। যে কোনো দুটো করতে পারো, একটা করতে পারো, একই অ্যান্সার আসবে। তো এখানে করে দেখো, এটা 330 প্লাস 70 400। ঠিক আছে, 400 প্লাস 600 1000, মানে 1030। ঠিক আছে, এখানে আসবে তোমাদের 1030 প্লাস 50x প্লাস 90y ইকুয়াল টু তোমাদের আসবে 54 ইন্টু 50। তো 0, 5 4 20, 0 হয় থাকলো 2, 5 5 25, আর 2 হচ্ছে তোমাদের 27। তো 50x প্লাস 90y, সেটা এখানে ভ্যালু কি এসছে? 2700 মাইনাস 30, তার মানে হবে 70, 1 মানে 6, আর এটা হচ্ছে তোমাদের 1, তাহলে 1670। এবার দেখো এখান থেকে আমি 10 কমন নিতে পারি এই জায়গা থেকে। যদি এখানে 10 কমন নিয়ে নিই তাহলে এটা হয়ে যাবে তোমাদের 5। এই অঙ্কগুলো ক্যালকুলেটিভ হয়, কিন্তু যদি ব্যাপারটা জেনে থাকো তাহলে কী হবে? তুমি লাস্টে করতে পারবে, অঙ্কটাকে ছেড়ে আসতে হবে না। ব্যাস কেটে গেল। এটা হলো তোমাদের 5x প্লাস 9y ইকুয়াল টু কী হলো? 176। এবার দেখো এটা আমাদের দ্বিতীয় সমীকরণ, এটা আমাদের প্রথম সমীকরণ। তো আমরা এই এক্স প্লাস ওয়াই, যে এখানে যে সমীকরণটা লেখা ছিল, এই সমীকরণটাকে এর তলায় বসিয়ে দিয়ে বিয়োগ টিয়োগ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো করা যাক। তো এই সমীকরণটা আমি এখানে বসাই, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত ছিল আমাদের? 23। তো বিয়োগ করলে কী আসবে দেখো, এখানে তো সবই বার করতে হবে, সো যে কোনো একটাকে অমিট করতে পারো তুমি ফার্স্টে। তো আমি এখানে 9টাকে অমিট করে দিচ্ছি। চলো তাই করি, 9টাকে অমিট করি। 9x আর 9y। ঠিক আছে, তাহলে এখানে ইন্টু তোমার এখানেও ইন্টু 9 হবে। তো 9 করলে কত হয়ে যাবে? দেখো এখানে 3 নং 27, 23কে আমাকে 9 দিয়ে গুণ করতে হবে। তো 27 আর 180, তাই তো? তো এটা হয়ে যাবে তোমাদের 217, তাই তো? 1 মিনিট, 180 আর 27, তাই তো হবে? সরি, 207। কিরকম একটা মনে হলো যেন ভুল হচ্ছে। ঠিক আছে, ওই যে 23কে 9 দিয়ে গুণ করা, আমি একটু শর্টকাট ইউজ করলাম। 3 নং 27 হাতে গেলো 2, 9 দুগুণে 18 আর 2 হচ্ছে 20, সো 207 হবে এখানে, 207। ঠিক আছে, সেই এই দুটো তো কেটে বেরিয়ে যাবে, কারণ মাইনাস 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 আসবে। তো এটা হচ্ছে তোমাদের কত হবে? 4x। ঠিক আছে, এই দেখো এখানে 4x এসছে, তাই না? 9 মাইনাস 5x, 4x, 9x মাইনাস 5, 4x,
আর এখান তলায় নিচে এ ভ্যালু রয়েছে, সেটা কত হবে তোমাদের 40, তাই তো 0.7, হ্যাঁ 40 হচ্ছে। তাহলে এক্সের মান কী হবে এখান থেকে 20, কিন্তু এখানে দেখো এখানে দেওয়া আছে, সরি এক্সের মান হবে 10, এক্সের মান হবে 10, আর এখানে কিন্তু 2x এর ভ্যালু দেওয়া আছে। এক্সের মান যদি 10 হয়, এটা 2x এর মান কত হবে 20 হবে, ঠিক আছে 2x এর মান কত হবে তোমাদের 20 হবে। এবার দেখো এখানে এই যে সমীকরণটা আছে, এই যে এখানে সমীকরণ, এই সমীকরণে এক্স এর মান বসাও। এক্স এর মান কত আছে 10, তো ওয়াই মানে 10 মাইনাস ওয়াই ইকুয়াল টু 23, তাহলে এখান থেকে ওয়াইয়ের মান আমরা কী পাবো, ওয়াইয়ের মান পাবো আমরা 13, তাই না, 23 মাইনাস 10 মানে 13, তো ওয়াইয়ের মান এখানে যদি বসাও তাহলে 3 ইন্টু 13 মানে কত হবে 39, তো 20 প্লাস 39 কত হবে তোমাদের 59, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 59। ঠিক আছে, এটা একটা টাইপের অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো ব্যাপকভাবে এবারে তোমাদের কিন্তু পরীক্ষায় আসছে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অঙ্কগুলোর ফার্স্ট স্টেপটাকে ফলো করে আমি আরেকবার তোমাদের প্রথম স্টেপটাকে দেখাই। যদি এই টাইপের অঙ্ক পড়ে, এই টাইপের অঙ্ক পড়ে মানে কিন্তু এই টাইপের অঙ্ক না, বেসিক্যালি দেখো এখানে 3-4টে টাইপ বার করা যায়। যেমন দেখো তোমাদের যদি বলে এক্সআই এর মান কত, এক্সআই এর মান তোমরা বার করতে পারবে। দেখো এইগুলো সবই এক্সআই এর মান। যদি বলা হয় এক্সের ক্ষেত্রে, এই যে এক্সের ক্ষেত্রে এক্সআই এর মান কী হবে, তখন হবে 50, এখন ইজিলি বার করে ফেলেছি। ওয়াইয়ের ক্ষেত্রে কত হবে সেটা 90, বোঝাতে পারছি। এর যদি বেসিক চাও নিচে আমাকে লিখো, আমি তোমাদের মোড মিডিয়ানের বেসিক থেকে করাবো, জাস্ট ফর্মুলা বা ব্যাপারটা না, কোথা থেকে আসছে সেটা করাবো। ঠিক আছে, তো আমরা প্রথমে কী করলাম, ফার্স্ট স্টেপ আমাদের কী গেল, ফার্স্ট স্টেপ আমাদের এইটা গেল। সরি, লাল দিয়ে করলে তো লালে লাল হয়ে যাবে, কোন কালি দিয়ে করি বলো, চলো চলো কী দিয়ে করি বলো, এটা দিয়ে করি। দেখো আমরা প্রথমে ফার্স্ট স্টেপ আমরা কী করেছিলাম, ফার্স্ট স্টেপ আমরা কী করেছিলাম, এই ভ্যালুটা বার করেছিলাম, অর্থাৎ মিডিয়াম ভ্যালু, মাঝখানের ভ্যালু বার করা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড ভ্যালু আমরা কী করেছিলাম, সেকেন্ড ভ্যালু আমরা এইটা করেছিলাম, সেকেন্ড স্টেপ আমরা এইটা করেছিলাম, এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, এই যে এইটা। থার্ড স্টেপে আমরা কী করেছিলাম, থার্ড স্টেপে আমরা এইটা করেছিলাম, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ, দিস ইজ দ্য থার্ড স্টেপ। এই থার্ড স্টেপ করার পরে এইটা হচ্ছে আমাদের ফোর্থ স্টেপ। এই ফোর্থ স্টেপ যেই আমরা করলাম, সঙ্গে সঙ্গে এক্স আর ওয়াই বেরিয়ে গেল, মান পুট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম, ইয়েস ও নো বলো। 4টে স্টেপে অঙ্কটা হবে, অঙ্কটা অবশ্যই বড়ো, চাইলে স্কিপ করে আসতে পারো, কিন্তু আমি স্কিপ করো না, কারণ অঙ্কটা ইজি, ক্যালকুলেশন ছাড়া কিছু নেই, তুমি লাস্টে করো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটাতেও কিন্তু তোমাদের আগের যে মেথড আমি বলেছি সেই মেথড ইউজফুল হবে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো এফআই দেওয়া রয়েছে, তোমাদের এক্স বার করতে হবে। তার জন্য কী করে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি যে এখানে প্রত্যেকটার মধ্যে গ্যাপ কত, 5-এর গ্যাপ রয়েছে। তার মানে এই যে 5 থেকে 15, ভালো করে বোঝো, এই যে 5 থেকে 15 এর মিড ভ্যালু কী হবে, 5 থেকে 15 মিড ভ্যালু বার করার জন্য আমরা কী করি, 5 প্লাস 15 করবো, বাই তোমাদের 2 করবো। তো 5 আর 15 আর 5-এ কত 20, 20/2 মানে কত 10। এটাকে আমি এখানে লিখবো সেম, এটাকে লিখলাম। এবার দেখো এর মিড ভ্যালু কত 5, তো 10 প্লাস 5, তুমি বললো এখানে তো 10 প্লাস 5 করলে কত 15, তো এর মিড ভ্যালু কি 15 না, এইটা হচ্ছে গন্ডগোল। এর মিড ভ্যালু বার করার জন্য তোমাদের কী করতে হবে, আইদার তোমরা ওইভাবে করতে পারো যেরকমটা তোমাদের ওখানে বললাম, এই যে 15 প্লাস 25/2 করতে পারো, করে এখানে বসাতে পারো, বা তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে 15 আর 25-এর যেটা মিড ভ্যালু সেটা হচ্ছে তোমাদের 20, তাই না। দেখো 15, 16, 17, 18, 19, 20, এই 21, 22, 23, 24, 25। তাহলে দেখো 20-র এপাশে কটা, 1, 2, 3, 4, 5টা, আর 20-র ওপাশে কটা, 1, 2, 3, 4, 5টা। তার মানে আশা করি তোমাদের বোঝাতে পারছি যে এটা কত হবে, তোমাদের 20 হবে। ঠিক আছে, কত হবে তোমাদের 20 হবে। এটা কত হবে, এর মিড ভ্যালু কত 20, মানে কি এই 15 আর 25-এর মিড ভ্যালু কত 20, যেমন 5 আর 15 মিড ভ্যালু কত 10, এটা 5 লিখেছে, এটা গ্যাপ হচ্ছে তোমাদের, এই যে 5 আর 15-র মধ্যে গ্যাপ হচ্ছে তোমাদের 10, সরি 5 কেন লিখলাম খেয়াল নেই কোনোভাবে, মানে অন্য কিছু লিখতে গেছিলাম, হয়তো 5 মানে ও আচ্ছা 5 প্লাস 15 করে যোগ করে 2 দিয়ে ভাগ করে এখানেই দেখাতে গেছিলাম, সরি, এটাকে মুছে দিতে পারো তোমরা, ঠিক আছে মুছে দিতে পারো। যাই হোক, এটা কত হবে তোমাদের 20। আচ্ছা এটা কত হবে দেখতে পাচ্ছ 30, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তাই না। দেখো এখানে কী হবে, 10-এর গ্যাপ হবে, আশা করি বোঝাতে পারছি। মিড ভ্যালুর মধ্যেও কী হবে, যখন এখানে দেখো এখানেও গ্যাপ 10-এর মধ্যে, তখন এখানেও গ্যাপ, এই মিড ভ্যালুগুলোর দেখো এই 5 থেকে 15 গ্যাপ কত 10, 15 থেকে 25 গ্যাপ কত 10, তখন এই মিড ভ্যালুগুলোর মধ্যে গ্যাপ কত হবে, 10-এরই গ্যাপ হবে। ঠিক আছে, এখানে গ্যাপ কত হবে 40, এটা কত হবে তোমাদের 50, এটা কত হবে তোমাদের 60। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। 60 পর্যন্ত গিয়ে আমরা থেমে যাবো। এবার আগেরবার আমরা কী করেছিলাম মনে করে দেখো, আগেরবার আমরা যেটা করেছিলাম যে এই দুটোর মধ্যে আমরা কী করেছিলাম,
গুণ করেছিলাম। এখানেও আমরা কী করব, গুণ করে লিখবো। আমি গুণফলটা এদিকে লিখছি। এটা কত হবে 120, এটা কত হবে 360, এটা কত হবে 8 3 24, 240, এটা কত হবে 4 14 56, এটা কত হবে 5 9 80 মানে 800, এটা কত হবে 848, সো 480। ঠিক আছে, এগুলো কি করলাম, গুণফল করলাম। এবার কি করব, আমরা এই পার্টটুকুর আমরা যোগ করব। কোন পার্টটুকুর, আগেরবার মনে করে দেখো এই পার্টটুকুকে আমরা যোগ করেছিলাম, যেখানে 54 লেখা ছিল বা 50 বা সামথিং একটা লেখা ছিল, 50 লেখা ছিল মনে করে দেখো, বা সামথিং একটা লেখা ছিল, ওইটা হচ্ছে এইটা। তো কত হবে 12 + 18 কত হবে তোমাদের 30, 30 + 8 কত হবে 38, 38-এর সঙ্গে এখানে তো আর কিছু নেই, যাই হোক চলো ডাইরেক্ট করি। 38 আর 10 হচ্ছে 48, আর 4 হচ্ছে 52, 52 আর 10 হচ্ছে 62, 62 আর 6 হচ্ছে তোমাদের 68, 68 আর 8 হচ্ছে তোমাদের 76। তাহলে এটা যোগফল কত হবে তোমাদের 76। এবার এগুলোরও যোগ করতে হবে, এই যে এখানে যেটা লিখেছে এটারও যোগ করতে হবে, এই পুরো যে ভ্যালু, এই যে পুরো ভ্যালু, এই ভ্যালুটা যোগ করতে হবে। তো যোগ করো, অসুবিধা কী আছে। দেখো 800 আর 400 কত হচ্ছে 1200, 1200 আর 500 কত হচ্ছে 1700, 1200 আর 500 1700, 1700 আর 200 কত হচ্ছে 1900, 1900 আর 100 কত 2000, 2000 আর 3 কত 300 কত 2300, 2300 এবার ছোটো ছোটোগুলো যোগ করো, 2300 এটা কত হচ্ছে 60 আর 40 100, 2400, 2400 আর 80 আর 20 আবার 100, তাহলে 2500, 2500 আর এখানে একটা 60 বেঁচে আছে, তোমার 2560। এবার জাস্ট এই ভাগটা করে দিতে হবে, অর্থাৎ 2560কে 76 দিয়ে ভাগ করলে যেটা হবে দ্যাট ইজ দ্য অ্যান্সার। আমি আরেকবার তোমাকে অ্যান্সার পরের বার করছি, আরেকবার তোমাদের আমি নর্মালটা বুঝিয়ে দিই। আমরা কী করলাম, প্রথমে আমরা যেটা করলাম, এইটার মিড ভ্যালু মানে দিস ইজ দ্য ফার্স্ট কেস, ফার্স্ট আমরা কী করলাম, এগুলোর মিড ভ্যালু। তো আমি একটা ট্রিক বলেছি যে এগুলোর যখন পার্থক্য 10 করে, দেখো 10 করে পার্থক্য আছে, 5 আর 15 গ্যাপ করে 10, 15 আর 25 গ্যাপ করে 10, 25 আর 35 গ্যাপ করে 10, 10 10 10 10, তখন এদের মিড ভ্যালু একটা বার করো, করে বাকিগুলো সব 10-এর গ্যাপে বসিয়ে দাও। প্রথমটার মিড ভ্যালু কত 5 + 15 ভাগ 2 মানে 10, তো পরেরটা হবে তার থেকে 10 গ্যাপে 20, তারপর 10 গ্যাপে 30, তারপর 10, তারপর 10, তারপর 10, অর্থাৎ 50 60 এভাবে এই পর্যন্ত আসবে। ঠিক আছে, এবার আমরা কী করলাম, এই দুটোর মধ্যে গুণফল করলাম, গুণ। দিস ইজ দ্য সেকেন্ড কেস, এটা হচ্ছে সেকেন্ড স্টেপে গুণ করে বসাও। থার্ড স্টেপে আমরা কি করলাম, এগুলোকে যোগ করলাম, এগুলোকে যোগ করে কত পেলাম 76। ফোর্থ স্টেজে কী করলাম, এগুলোকে যোগ করলাম, করে কত পেলাম আমরা, ফোর্থ স্টেপে আমরা পেলাম এইটা। ফিফথ স্টেজে কী করবো, এই ভাগটা করবো, দিস ইজ দ্য ফিফথ অ্যান্ড লাস্ট স্টেপ, ফিফথ অর লাস্ট স্টেপ বলতে পারো। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারছি। তো 2560কে 76 দিয়ে ভাগ করতে হবে, তো 3 তো আসবেই, 3 6 18, 1 3 7 21 আর 1 22, এটা হবে তোমাদের 8, 2 আর 1 3, 3 মানে হচ্ছে 2, তো 0। আবার তো 3 দিয়ে করতে হবে, কারণ 4 দিয়ে করলে 4 7 28 বেশি হয়ে যাবে, তো 3 দিয়ে করলে 2 2 8, তো 33 কোনটায় আছে, এইটাই আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, দেখো ইজিলি আমরা কিন্তু অ্যান্সার বার করতে পারি। এই ধরনের কোশ্চেন্স কিন্তু আমাদের পরীক্ষায় পড়বে, বেসিক্যালি এগুলো কিছু না, স্টেপগুলোকে খাতায় লেখো যে প্রথম স্টেপে আমি কি করব, এই ধরনের কোশ্চেন্স পড়বে। কী ধরনের কোশ্চেন্স, এখানে বন্টন অর্থাৎ গ্রুপ ডাটার গড় বার করতে বলেছে, মিন বার করতে বলেছে। কী বার করতে বলেছে, মিন। মনে রাখবে বাংলায় দেখবে না, এগুলোর ইংরেজি টার্ম মনে রাখো। ঠিক আছে, কারণ গড়ের ইংরেজি অ্যাভারেজও করে অনেকে। গ্রুপ ডাটার ক্ষেত্রে গড়কে আমরা মিন বলি, গ্রুপ ডাটার মিন বার করতে বলেছে। কী বার করতে বলেছে, এটা গ্রুপড ডাটা, মানে গ্রুপে ভাগ করা আছে ডাটাগুলোকে, গ্রুপ ডাটার মিন এভাবে বার করতে হয়। আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, 23 দাগ তোমাদের বলছে যদি ওয়াই ইজ দ্য লেন্থ অফ এ মিডিয়াম অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে ফাইন্ড ইটস এরিয়া। ঠিক আছে, মিডিয়ান বলেছে, দেখো এইটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল শব্দের অর্থ কি, সমবাহু ত্রিভুজ বলেছে। দেখো সমবাহু ত্রিভুজের যেটা মধ্যমা সেটাই কিন্তু হাইট, সমবাহু ত্রিভুজের মধ্যমায় কী হয়, হাইট হয়। সমবাহু ত্রিভুজের সব কিছুই একই হয়, মধ্যমাও হাইট, লম্ব যেটা তোমাদের ছেদক সেটাও কিন্তু সেম হয়। তো এই যে মধ্যমা, এটাই কিন্তু তোমাদের কী হবে, এটা মধ্যমা, এবং এটাই কিন্তু তোমাদের হাইট হবে। ঠিক আছে, আর সমবাহু ত্রিভুজের হাইট ইকুয়ালটা আমরা কী জানি, √3a, তোমাদের কি √3a2, ঠিক আছে, √3a2, ঠিক আছে, বা √3/2a এটাও বলতে পারো। এবার দেখো এখানে মধ্যমা দেওয়া রয়েছে ওয়াই, তার মানে এইটা ইকুয়াল টুই আমাদের ওয়াই। ঠিক আছে, এখান থেকে আমরা ওয়াইয়ের যে মান পাচ্ছি সেটা আমরা মানে ওয়াই মানে হাইট,
ওয়াইয়ের যে মান পাচ্ছি সেটা আমাদের কী পাচ্ছি, ওয়াইয়ের যে মান পাচ্ছি সেটা আমরা পাচ্ছি, দেখো ওয়াইয়ের মান দরকার নেই আমাদের, কেন দরকার নেই, কারণ দেখো আমাদের এখানে এরিয়া বার করতে বলেছে, আমাদের কী বার করতে বলেছে, এরিয়ার ফর্মুলা কি, √3 a²√3/4 a², এটা হচ্ছে এরিয়া। তার মানে আমাদের এর মান দরকার, আমরা যদি এর মান পাই তার মানে ইজিলি পেয়ে যাবো। তাহলে এর মান কী হবে, এর মান হবে 2y/√3। এখান থেকে আমরা যদি এর মান বার করি তাহলে কী হবে, 2 এর সঙ্গে গুণ হবে, √3 নিচে চলে আসবে। এখানে এর মানটাকে এখানে পুট করো, √3/4 তো এখানে ছিলই, এর মান কি হচ্ছে 2y/√3 তার স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, √3/4 ইন্টু 4y², আর √3 স্কোয়ার করলে 3 হয়, ঠিক আছে। তো এই 4 কেটে যাচ্ছে, এই ফোর তোমাদের কেটে যাচ্ছে। আর মনে রাখবে 3কে √3 দিয়ে ভাগ করলে √3 আসে, এটা অলওয়েজ মাথা রাখবে। 3কে যদি √3 দিয়ে ভাগ করো তাহলে √3 আছে, একে যদি √a দিয়ে ভাগ করো তাহলে √a আসবে। তার মানে বেসিক্যালি কি, √a ইন্টু √a হয়ে যায় তোমাদের a, এই পার্টটাকে একটু মনে রাখবে। তাহলে এখানেও যদি √3 দিয়ে 3কে কাটো তাহলে তোমাদের কী আসবে, √3 আসবে। তখন অ্যান্সার আমাদের কী হবে, y²/√3। কোন অপশানটা আছে, দেখো এই অপশান কারেক্ট, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের RPF 2025-এর কোশ্চেন্স। এটা আমি তুলেছি কেন, কারণ তোমাদের যে জিওমেট্রি এসছে এটা এই টাইপের জিওমেট্রি তোমাদের রিসেন্ট ওই 5ই অগস্ট তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে, সেম টাইপের জিওমেট্রি তোমাদের, সেখানে তোমাদের জাস্ট হাইট কি বার করতে বলেছিল, ব্যাস কিছু মানে, আর ইজি কোশ্চেন্স ছিল, বাট এই টাইপের একটা কোশ্চেন্স কিন্তু RPF-এ এসছে। তো আমি তোমাদের বলেছি যখন রেলের পরীক্ষা দেবে তখন প্রিভিয়াস যে 24-25-এর ALP হোক, NTPC হোক, রেলওয়ে গ্রুপ ডি হোক, রেলওয়ে RPF হোক, টেকনিশিয়ান হোক, তো CBT 1-এর সব পেপার তুমি করে যাও 2024-25 মিলে। তো তোমরা সেটা করো না, ওই জন্য গণ্ডগোলে পড়ে, তোমরা গণ্ডগোলে পড়ো অ্যাকচুয়ালি, তোমরা ভাবো ওটা দিচ্ছে তো এটা করবো না, এমন কোনো ব্যাপার নেই। কারণ মনে রাখবে ম্যাথের কিন্তু কোনো এ ধর্ম ও ধর্ম, এ জাত ও জাত হয় না, ম্যাথের সব জাত সমান, ঠিক আছে। চলো নেক্সট পরেরটা বলেছে, দুটো কোসেন্ট্রিক সার্কেল আছে, তার মানে কি, তার মানে হচ্ছে একটা সার্কেল এই, তার মধ্যে আর একটা সার্কেল হচ্ছে এই। চলো একটা সার্কেলকে তো সবুজ রঙে রেখেছি, আর সার্কেলকে লাল রঙের করে দিই, আরেকটা সার্কেল হচ্ছে এই, মাপ করো, ঠিক আছে, সার্কেলটা হাতে আঁকছি। এবং এই দুটোরই কিন্তু সেন্টার সমান, ওই জন্য একে কোসেন্ট্রিক বা সমকেন্দ্রীয় বৃত্ত বলা হয়। এবং বলেছে একটা রেডিয়াস হচ্ছে তোমাদের 3, তার মানে ছোটোটা রেডিয়াসই তোমাদের 3, ঠিক আছে। আর বড়টা রেডিয়াস কত বলেছে, বড়টা রেডিয়াস তোমাদের বলেছে 5। আচ্ছা ঠিক আছে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য কর্ড অফ দ্য লার্জার সার্কেল হুইচ টাচেস দ্য লেন্থ অফ দ্য কর্ড। আচ্ছা, জ্যায়ের মান বার করতে বলেছে, যেটা ছোট বৃত্তটাকে টাচ করেছে। তার মানে কি, তার মানে হচ্ছে এইটাকে আমি এঁকে দিচ্ছি, দেখো এই হচ্ছে কর্ড যেটা ছোট বৃত্তকে টাচ করেছে, এই যে এইটা হচ্ছে কর্ড মানে হচ্ছে জ্যা, যেটা ছোট বৃত্তকে টাচ করেছে, মানে এই জায়গায় এখানে টাচ করেছে, এর মানটা তোমাদের বার করতে বলেছে। এবার একটা জিনিস দেখো ভালো করে, ঠিক আছে, এবার জিনিস দেখো ভালো করে, খুব ইম্পর্টেন্ট। আমি কর্ডটাকে তুলে দিচ্ছি একবার, কারণ এই লাইনটাকে আমি আরেকবার আঁকবো। ব্যাপারটা হয় যেটা, সেটা হচ্ছে যে যদি ধরো এখানে এইটা হচ্ছে কর্ড, এইটা দিস ইজ দ্য কর্ড, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে একটা এই যে রেডিয়াস, ছোটো বৃত্তের যে রেডিয়াস টানলাম, এই যে রেডিয়াসটা টানলাম, ছোটো বৃত্তের যে রেডিয়াসটা টানলাম, এই রেডিয়াসটা কি, এটা তো একটা রেডিয়াস হলো, এটার মাপ কত, এটার মান হচ্ছে 3। আর বড় বৃত্তটার রেডিয়াস কি, বড় বৃত্তটার রেডিয়াস হচ্ছে এইটা হচ্ছে বড় বৃত্তটার রেডিয়াস, এটার মাপ কত, এটার মাপ হচ্ছে 5। তোমরা ট্রিপলেট জানো, 3, 4, 5, তার মানে এটা যদি লম্ব স্কোয়ার হয়, এটা যদি ভূমি স্কোয়ার, এটা গ্যারেন্টি অতিভুজ স্কোয়ার। 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 9 + 16 করলে 5 স্কোয়ার 25 পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মনে হবে 3, 4, 5 হচ্ছে ট্রিপলেট। তো 3, 4 যদি এটা 5 হয় তাহলে এটা গ্যারেন্টি 4 হবে, ঠিক আছে। তাহলে এদিকেও তোমাদের সেম হবে, এটাও তো সেই বড় বৃত্তটার রেডিয়াস, এই যে এটাও তো সেই বড় বৃত্তটার যদি নাম দিই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর। ও আর হচ্ছে ছোট বৃত্তের রেডিয়াস, ঠিক আছে। ও কিউ আর ওপি হচ্ছে বড় বৃত্তের রেডিয়াস, এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার, এর ভ্যালু হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এটা যদি 3 হয় তাহলে এটাও তো 5 হবে, তাহলে এটাও 4 হবে। তাহলে এইটার এই পিকিউ এর ভ্যালু তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, পিকিউ এর ভ্যালু কত হবে, 4 + 4 8 হবে। এটা একটা বেসিক কোশ্চেন্স, এবং এই কোশ্চেন্সটা তোমাদের 5 অগস্ট ফার্স্ট শিফটে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক এই টাইপের কোশ্চেন্স, ভ্যালু চেঞ্জ ছিল সেখানে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, একদম যে কোশ্চেনগুলো পড়ছে সেগুলো তোমাদের তুলে কিন্তু আমি করাচ্ছি। আচ্ছা পরের প্রশ্ন দেখো, এটা আমাদের লাস্ট প্রশ্ন। দেখো এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ার NTPC-তে এই টাইপের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল, এবং একদম 3 অগস্ট জিজ্ঞাসা করা হয়নি, কিন্তু 4 আগস্ট থেকে রেলওয়ে গ্রুপ ডিতে এই টাইপের প্রশ্ন পড়তে শুরু করেছে।
এই টাইপের প্রশ্ন প্রবলেম হচ্ছে তুমি যতই জানো না কেন এই টাইপের প্রশ্ন তোমাদের আসবে, যদি ভ্যালু এলোমেলো দেয় তোমার ক্যালকুলেট করতে করতে তোমার পেনের কালি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো এর যে বেসিক যেটা নিয়ম হয় সেটা হচ্ছে এই দুটোর মধ্যে তোমাদের a প্লাস বি মাইনাস ab/100 লাগাও, ধরো এর থেকে তুমি পেলে এক্স, এইটা ধরো তোমাদের আছে হচ্ছে ধরো ওয়াই। তো এবার এই যে এটা এ এটা বি ছিল, তার থেকে তুমি কি পেলে এক্স পেলে, এবার এক্স প্লাস ওয়াই মাইনাস xy/100 তোমাকে লাগাতে হবে, তাহলে তুমি অ্যান্সার পাবে। এবার এই দুটো ধাপ করতে গেলে মাথা খারাপ হয়ে যায়, কারণ এখানে তো ভ্যালু তাও ভালো দিয়েছে 20, 10 অর্থাৎ শূন্যযুক্ত সংখ্যা দিয়েছে। অনেক সময় ভ্যালু এত এলোমেলো দেয় যে তোমাদের করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যায়। তো এক্ষেত্রে আমরা কী করবো, দেখো এই সব কটাকে তুমি ফার্স্ট যোগ করবে, এটা একটা শর্ট ট্রিক বলতে পারো, তবে সব ক্ষেত্রে লাগবে তা নয়, তবে 80%-এর ওপরে অঙ্কে লেগে যায়, ঠিক আছে। আমি বলবো না এটা সব ক্ষেত্রে লাগবে, এই ধরনের অঙ্কে সব টাইপের অঙ্কে লাগবে বলবো না, কিন্তু 80%-এর বেশি অঙ্কে লাগে, আমি 90% বলিনি, কিন্তু 80% বেশি অঙ্কে এখানে এটা লেগে যাবে। এটা তোমাদের অ্যাকচুয়ালি এনটিপিসির প্রশ্ন আমি তুলে নিয়েছি, কারণ এই টাইপের প্রশ্ন তোমাদের দিয়েছে, এই এনটিপিসি 2025-এরই প্রশ্ন, সরি 24-এর প্রশ্ন। তো 28 + 20 কত হচ্ছে তোমাদের, দেখো প্রথমে যোগ করবে, এই যে এ বি আর ওয়াইকে তুমি টোটাল যোগ করে নাও, 28 + 20 + 10 কত হচ্ছে তোমাদের, এটা 48 আর 10 হচ্ছে 58। এর থেকে বিয়োগ কী যাবে, ঠিক আছে, এর থেকে বিয়োগ কী যাবে, এর থেকে কোনটা বিয়োগ যাবে, দেখো এর থেকে বিয়োগ যাবে তোমাদের কোনটা, ভালো করে বোঝো, এর থেকে বিয়োগ যাবে তোমাদের কোনটা, বিয়োগ যাবে তোমাদের 28 × 20, কিন্তু পার্সেন্টেজ আছে, তো 28 × 20 করলে কত হয়, আমরা জানি 56 হয়, তো 5.6 হবে, কারণ দেখো এখানে পার্সেন্টেজ আছে, সো পয়েন্টে আসবে, ঠিক আছে। প্লাস 20 × 10 করলে কত হয়, 200 হয়, তো 2 নেবো, কারণ বুঝতেই পারছো কেন, কারণ নিচে 100 আছে তো কেটে বেরিয়ে যাবে। এবার এ দুটোর মধ্যে গুণ হচ্ছে, কিন্তু এটা আর এটার মধ্যে গুণ হয়নি, তো 28 × 10 করলে কত হয়, 2.8, ঠিক আছে। এবার এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দেবে, মানে এর কাছাকাছি অ্যান্সার আসবে, তো 58 মাইনাস এটা করলে কত হচ্ছে, দেখো এটা করলে 4, 4 আর 5 9, আর 6 আর 8 হচ্ছে তোমাদের 1, মানে প্রায় 10, মানে ভ্যালু যেটা যাবে সেটা হচ্ছে 48-এর কাছাকাছি যাবে। দেখো এইটা যোগ করলে 10-এর বেশিই হবে, 10.4 হবে অ্যান্সার, কিন্তু আমরা রাউন্ড ফিগারে 10 নেবো, কারণ আমরা এমনি অ্যাপ্রক্সিমেট বার করছি, তো 48-এর কাছাকাছি এটাই আছে, তো এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এইভাবে তুমি অ্যান্সার করতে পারো, এই ধরনের ট্রিক্স অ্যান্ড ট্রিপস এবং তার সঙ্গে বেসিক। দেখো আমি আমার ক্লাসে ট্রিক্স খুব বেশি করাই না, কারণ এক্সামিনারও জানে যে ট্রিক্সের অঙ্ক কতটা ইজি হয় এবং ছেলেপিলে পেরে যায়, সেই জন্য ট্রিক্স অ্যান্ড টিপসের সাথে সাথে বেসিকটাও তোমাকে খুব ভালো করে পারতে হবে। যদি তুমি করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ওপরে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ম্যাথের কোর্সের ডিটেলস তোমাদেরকে দিয়ে যাবো। চাইলে তোমরা ম্যাথ নিতে পারো, শুধু সায়েন্স নিতে পারো, চাইলে ম্যাথ প্লাস সায়েন্সের যে ব্যাচ আছে সেটাও নিতে পারো, যেমন বললাম ভ্যালিডিটি তোমাদের বাড়ানো হবে অগস্ট মাস অবধি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার আমি বললাম, তো তোমরা যদি নাও তোমাদের কিন্তু এটা তোমাদের বাড়বে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পুরো সেশন ছিল। ভিডিওটা ভালো লাগে একটা থামস আপ এটা দিও, এটা আমাকে মোটিভেট করে, আর একটা দেখবে তোমাদের হাইপ বাটন আছে সেটাকে প্লিজ টিপে দিও, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার গেল। এর যে পিডিএফ সেটা তোমাদের কালকে পেয়ে যাবে, আর কালকে ভিডিও বা যে ডিউ ভিডিওগুলো আছে তার পিডিএফ তোমাদের আজকে রাত্রের মধ্যে দিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ।